সেলভিয়া প্লাতে টোটাল 4টা কবিতা আছে। তো আজকের ক্লাসে আমরা এই 4টা কবিতা, তারপরে ইন্ট্রো, তোমার হচ্ছে ইউনিভার্সাল ইন্ট্রো, ইউনিভার্সাল কনক্লুশন এবং পার্ট সি উইথ পার্ট বি সলভ করব। অ্যাট দ্য সেম টাইম এটার ইউনিভার্সাল পার্ট সি হবে না তোমাদের। সো প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি মোটামুটি সলভ করতে পারো তাহলেই হবে। একই সঙ্গে আমি তোমাদেরকে একটা বিষয় বলি, যেমন আমাদের 20th সেঞ্চুরিজ পোয়েট্রি, 20th সেঞ্চুরিজ পোয়েট্রি দেখো, যেমন টি.এস. ইলিয়ট আছে, তারপর ডিলান থমাস আছে। তো এদের না, যেমন পয়েম ইন অক্টোবর আছে শুধু একটা। তো এক্ষেত্রে তোমাকে একটু টেকনিক্যালি প্রিপারেশন নিতে হবে। আবার তোমার হচ্ছে এখানে খেয়াল করো, ডাব্লিউ.বি. ইয়েটসের যেমন 4টা কবিতা আছে, এখানে একটু অন্য অ্যাওয়েতে, অন্য কৌশলে তোমাকে প্রিপারেশন নিতে হবে। তো কবিতা এবং ড্রামার প্রিপারেশন তো আলাদা, মানে আলাদা টেকনিকে নিতে হয়। এর মধ্যে কবিতায় 2টা আঙ্গিকে নিতে হয়। আজকে আমি শেখাবো যখন তোমার একটা কবির 3টা 4টা করে কবিতা পড়তে হয়, তখন তুমি কোন কৌশলে এটাকে সলভ করবা, যাতে যেভাবে কোশ্চেন আসুক তুমি অ্যান্সার করতে পারো। তাহলে আমি আজকে শেখাচ্ছি তোমাদের, যেমন তোমার সিলভিয়া প্লাথের আমাদের 4টা কবিতা আছে, মর্নিং সং, ওয়ার্ড, দ্য রাইভেল, ক্রসিং দ্য ওয়াটার। প্রথম কাজ হবে আমাদের প্রত্যেকটারই সামারি জানা। ধরো মর্নিং সং এর আমাদের কি করতে হবে, এই যে কি মানে অথর, তারপরে পাবলিশ ডেটটা, জনরাটা কি, এটা যদি তুমি জানো, স্টানজাটা মানে এটা তুমি জানার জন্য জানলা। জানার পর এখানে তোমার যদি কবিতায় না ক্যারেক্টার কম থাকে, তো যে 2-একটা ক্যারেক্টার থাকবে এমনিতে দেখে নিলা। ইভেন আমি যা বলতেছি নোট করার সময় এই জিনিসগুলো তুমি নোটে রাখবা। তারপর তুমি সামারিটা সুন্দর করে পড়বা। মাস্ট বি আগে বাংলায় পড়বা, তারপর ইংরেজিতে 2-একবার রিডিং দিবা। দেওয়ার পর মর্নিং সঙ্গের যে বিষয়টা বুঝলা তুমি 2-1 লাইনে বা 3-4 লাইনে এটাকে তুমি নোটের মধ্যে সুন্দর করে অ্যান্সার মানে করবা, যেন তুমি মর্নিং সং কি অনেকদিন পর যেন ওই 2-3 লাইন দেখলেই তোমার টোটাল সামারিটা, এখানে যে বড় সামারিটা আছে এটা মনে পড়ে। এইভাবে প্রিপারেশন নিতে হবে। তারপর এখান থেকে তোমাকে সামারি জানতে হবে, থিম জানতে হবে। একটা কবিতার থিম অবশ্যই তোমাকে জানতে হবে। থিম এবং স্যাম্বলিজম যদি তুমি জানো, মোটামুটি এখান থেকে প্রিপারেশন ডান। স্পেসিফিক একটা কবিতা হলে, এভাবে তোমার যে 3-4টা কবিতা থাকবে একজন লেখকের, এই নোটগুলো তোমাকে করে নিতে হবে। সামারি, থিম, স্যাম্বলিজম নেওয়ার পর এখান থেকে প্রিভিয়াস কোশ্চিন নিতে হবে তোমাকে। প্রিভিয়াস কোশ্চিনগুলো অ্যানালাইসিস করতে হবে। প্রিভিয়াস কোশ্চিনগুলো যখন তুমি অ্যানালাইসিস করলা, প্রিভিয়াস কোশ্চিন পার্ট বি এবং পার্ট সি, আগে পার্ট সি পড়ার নিয়ম হচ্ছে আগে পার্ট সি পড়ার পর তুমি তারপর পার্ট বিতে যাবা, গিয়ে এগুলো অ্যানালাইসিস করবা। মানে প্রশ্ন অ্যানালাইসিস মিন কি, প্রশ্ন সলভ না, আমি বলছি প্রশ্ন অ্যানালাইসিস। মানে তুমি অলরেডি মর্নিং সং এর 4টা বিষয়ই জানো। যেহেতু তুমি 4টা বিষয়ই জানো, এখন তুমি চিহ্নিত করতেছো আসলে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে, এটা তোমার বোঝার বিষয়। শেষে ইন্ট্রো কনক্লুশন লিখলে তুমি যে কোনো ইন্ট্রো কনক্লুশন লেখা শিখে যাবা। তারপর দেখো এই যে প্রিভিয়াস কোশ্চেন, এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন। আর যারা একেবারেই পড়াচোর আছো, তারা হচ্ছে কি করবা আমি বলবো, যেহেতু এটা আমার হচ্ছে পেইড ব্যাচের ক্লাস, আমি মানে বেসিক ক্লাসটা বড় হলেও একটু বলে দিচ্ছি তোমাদেরকে, এটা নোট করে নিতে পারো। যারা পড়াচোর আছো বা পড়া মনে থাকে না, অনেকেই আছে অনেক বেশি পড়ো কিন্তু পড়াটা মনে রাখতে পারো না, যে কোনো কারণে পড়াটা মনে রাখতে পারো না। একদল আছে পড়াটা মনে রাখতে পারো না, এটা তোমার জন্মগত অভ্যাস। আরেক দল আছে ভয়ে, এক্সাম হলে সবখানে সবকিছু ঠিক, এক্সাম হলে গিয়ে তোমার মনে থাকে না। তার মানে ওদের মতো অসহায় পৃথিবীতে কেউ নাই। তুমি বোঝাইতেই পারো না, কারণ আমাদের বাঙালি সমাজ শুধু রেজাল্ট দেখে স্টুডেন্টকে কি করে, তোমার ছিচিপিয়ে কাটো। তার মানে তোমাকে ধরে নিল আসলে তুমি কোন লেভেলের স্টুডেন্ট, তাই না? কিন্তু ভিতরের যে আমাদের বিষয় থাকে কিছু, এই বিষয়টা কেউই খেয়াল করে না। আচ্ছা, এখন তোমরা এই জন্য কি করবা জানো আমি বলি, তোমরা সবসময় পার্ট সি এবং পার্ট বি পড়ার সময় তুমি খেয়াল করবা প্রশ্নটার মধ্যে কি চেয়েছে, যে রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পয়েম মর্নিং সং বাই সিলভিয়া প্লাথ, অর্থাৎ প্রশ্নে কি চেয়েছে এই জিনিসটা বোঝার চেষ্টা করবা, এবং অ্যান্সারটা কিভাবে করতে হবে এটা মাথায় আগে গেঁথে নিবা। নেয়ার পর তুমি সেই মেইন অ্যান্সারটা জেনে নিবা, তোমার প্রিপারেশন ডান। এখন তুমি ছোট ছোট সেন্টেন্স করে, তুমি তো জানো যে পোয়েট্রিতে 6 থেকে 6.5 পেজ 30 মিনিটে লিখতে হবে।
হ্যাঁ, এখন এই ৬ ৬.৫ পেজ তুমি ছোট ৩০ মিনিটে লেখার অভ্যাস করবা ইংরেজিতে ছোট ছোট সেন্টেন্স করে নিজের মতো করে মেন জিনিসটা জানো, যা সামারি টামারি জানো, থিম জানো, স্যাম্বলিজম জানো, তুমি সুন্দর করে গোছায় লিখবা। বুঝছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ঋতু। আচ্ছা, সো এইভাবে যদি তুমি করো, এটা তোমাদের জন্য, যারা তোমরা আসলেই পড়াশোনা করো কিন্তু ওই পড়াশোনা এক্সাম হলে গিয়ে মনে থাকে না। আর যাদের এক্সাম মানে যারা তীক্ষ্ণ মেধাবী, তারা ধরে ধরে বোর্ড কোশ্চেন গুলো সলভ করবা। এবং তোমার সিজিপিএ মাস্ট বি, তোমার টার্গেট হচ্ছে 4 পয়েন্টের মধ্যে 4 পয়েন্ট করা। টার্গেট করতে তো সমস্যা নেই, সে প্রত্যেকটা ইয়ায় আমার আলাদা যে দেয়া আছে রিডিং দিবা। ঠিক আছে? এটা তোমার ইনিশিয়াল একটা স্টেপ রেজাল্ট ভালো করার জন্য। সো আমি নোটের মধ্যে তোমাদের, আমি যে গ্রুপ স্টাডি করাবো সেখানকার এবং হোমওয়ার্কটা হচ্ছে, আমি এতক্ষণ তোমাদেরকে কিভাবে বললাম, মানে তোমার হচ্ছে কবিতা পড়ার জন্য, মানে পোয়েট্রি পড়ার জন্য টেকনিক কি শিখাইছি আমি, যখন অনেকগুলো কবিতা থাকবে এই নোটটা করে তোমরা আমাকে দিবে। এবং নোট যখন তুমি করবা অবশ্যই তোমার 2টা পেন ইউজ করতে হবে, একটা নীল, 3টা করলে আরো ভালো, একটা লাল, একটা নীল, একটা কালো। ঠিক আছে? যারা বিবাহিত অ্যাটলিস্ট তুমি নীল আর লাল করবা, মানে কালো করবা। আর যাদের সময় আছে তারা আরো গোছানো করবা। লালটা ইউজ করবা যেটা তোমার কাছে কঠিন মনে হচ্ছে, মানে এই জিনিসটা তোমার মনেই থাকে না, ওটা কঠিন অনেক, তুমি বারবার লালটা, মানে লাল দেখলেই মনে হবে এটা সাংঘাতিক জিনিস, এটা তোমাকে রিভিশনে রাখতে হবে। নীল, যেটা তুমি এই যে প্রিভিয়াস কোশ্চিন পড়বা, তার মানে কি প্রিভিয়াস কোশ্চিন যখন করার পর তুমি নোট করবা। আমি সব সময় বলি আগে তুমি প্রিভিয়াস কোশ্চিন দেখবা, আমাদের নোটে সব প্রিভিয়াস কোশ্চিন দেয়া। বা তুমি সেট সাজেশন, আপুকে বিশ্বাস করার দরকার নাই, তুমি তুমি বই কিনতেই হবে না কিন্তু তোমাদেরকে, আমাদের নোটগুলো ওভাবেই করা আছে, কিন্তু একটা সেট সাজেশন কিনবা। ঠিক আছে? একজন কিনবা, কিনে বা 2জন কিনে ভাগ ভাগ করে পিডিএফ করতে পারো। ঠিক আছে? এখন তুমি যত পারো প্রিভিয়াস কোশ্চিন দেখবা, প্রিভিয়াস কোশ্চিন দেখে নোট করতে বসবা, তাহলে তোমার থেকে পণ্ডিত কেউই হবে না। ঠিক আছে? তখন তুমি বুঝতে পারবা যে কোনগুলা ইম্পর্টেন্ট, আর যেগুলো ইম্পর্টেন্ট ওগুলা নীল কালিতে লিখবা, আর কালো কালিতে নর্মাল বিষয়গুলো লিখবা। এভাবেই নোট করবা। আর আরেকটা বিষয় বলি, নোট, তোমার নোট মানে কি সিলভিয়া প্লাথের 4টা কবিতা আর 4 দুগুণ 8 পেজ নোট হওয়া যাবে না, 1 পেজের মধ্যেই সুন্দর করে নোট করতে হবে, খুব গোছানো করে। বুঝতে পেরেছি? এবং এই নোটের পিকচারটা দিতে হবে। আর এরপর থেকে যেহেতু গ্রুপ স্টাডি তোমরা করবা, ধরো চৈতি, একদিন চৈতি বোঝাই দিবে, তার মানে সিলভিয়া প্লাথও পড়বে, ওর কথাই হচ্ছে ও শান্তাকে বোঝাই দিবে, ও ইমরানকে বোঝাই দিবে, ও আয়শাকে বোঝাই দিবে, মানে সবাইকে বোঝাই দিবে, তখন ও ওই ক্যাপাবিলিটিতে ওকে পড়তে হবে। বুঝতে পেরেছি? এবং সঙ্গে আরেকজন শেল্টার রাখবা, যে কোনো কারণে যদি চৈতি আটকায় যায়, যে স্বর্ণা, আমি যদি কোনোভাবে আটকায় যাই, তুই আমার সহযোদ্ধা, তুই আজকে আমাকে বাঁচাবি, তুই 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 গ্রুপে, আমরা 2জন আজকে হেড, হ্যাঁ আমরা 2জন আজকে ম্যাম, মানে এই টাইপের পড়াশোনাটা করবা। বুঝতে পেরেছি? তাহলে তোমার মধ্যে, যেহেতু তুমি কিছুদিন পর গ্রাজুয়েশনটা অর্জন করতেছো, তোমার মধ্যে লিডারশিপটা আসবে। আর কেউ কেউ আছি আমরা, আমরা শুধু লিডারশিপটা করতেই পছন্দ করি, মানে নেতৃত্ব দিতে পছন্দ করি, কিন্তু আমরা একজনের কথা বা কারো একটা উপদেশ সবার কাছে যে আমাদের শিক্ষা নিতে হয়, এই জিনিসটা আমরা নিতে পারি না, এটা নিতেও শিখতে হবে। গ্রুপ স্টাডিতে তুমি যদি পড়াশোনাও না বুঝো, তোমার এই 2টা জিনিস হেল্প করবে লাইফে, যেটা তোমার পরবর্তী গ্রাজুয়েশন কমপ্লিটেড পর, অর্থাৎ আফটার গ্রাজুয়েট, তুমি তোমার কাজে লাগবে। তুমি সেটা প্রাইভেট সেক্টরে যাও, কর্পোরেট জবে যাও, আর কি সরকারিতে যাও, যেটাতেই যাও, বা তোমার সংসার জীবনে হোক, বিয়ে করে সংসার করো, এই ধৈর্য জিনিসটা লাগবে, ধৈর্যটা এখানে শিখে যাবে। ধরো তুমি তোমরা গ্রুপের মধ্যে আছো 30 জন, 30 জনের মধ্যে তুমি 10 জন খুবই ভালো, 10 জনের খুব সুন্দর বোঝো, আর 2টা মেয়ে আছে, আরেকটা মেয়ে, হ্যাঁ তুমি ওকে সহ্যই করবে পারো না, এই কথা বলে খুব স্টাইল করি, তারপরে একটু মানে যেটা পারে তার থেকে বেশি প্রকাশ করে, এখন তুমি ওকে সহ্যই করতে পারো না, কিন্তু তুমি যখন ওইটা বুঝতে না দিয়ে মিম হাসবা না, তুমি ধৈর্য ধরে ওর কথাটা শুনবা, তখন তোমার মধ্যে একটা বিষয় চলে আসবে, সংসার জীবনে এটা খুব হেল্পফুল হবে। আমরা যখন বেঁচে থাকি পৃথিবীতে, আমরা সমাজ জীবনে, আমরা কি সবাইকে পছন্দ করি? কিছু কিছু গায়ে পড়া টাইপের মানুষ থাকবে, বা কিছু কিছু লোক থাকবে খুবই অ্যালার্জি, বুঝছো, ও দেখলেই তোমার মেজাজ খারাপ হবে, কেন? কারণ তোমার লাইফে ও অনেক ক্ষতি করছে তোমার, তুমি জানো, কিন্তু তোমাকে মিশতে হবে, তারপরেও তার সঙ্গে মিশতে হবে।
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিতে পারিবে না। তো এই হাদিসটা যদি না হইতো তাহলে বোধহয় আমাদের লাইফে যত রিলেটিভ আছে তার মধ্যে 70% বা 50% বাতিল হয়ে যেত, তাই না? আচ্ছা, এই জন্য গ্রুপ স্টাডিটা চালু করতে হবে তোমাদের। আচ্ছা, চলো এখন আমরা কি করি, আমরা এখন এটা আবারও বলি, এটা পেইড ব্যাচের। আজকে হচ্ছে আমি অনেক কথা বললাম, এখন আমরা কি করব, পড়াশোনায় যাব। 4টা কবিতার মধ্যে আমি কিন্তু প্রশ্নও ধরব, মাথায় রাখি। মর্নিং সং, তুমি সবাই খাতা কলম হাতে নাও, খাতা কলম হাতে নাও যদি সম্ভব হয়। আর যারা শুয়ে পড়ছো, ওঠার ইচ্ছা করতেছে না, তারা কি করবা বলো? তুমি যদি শুনে শুনে, বা যারা লেজি আছো, মানে আর উঠতে ইচ্ছা করতেছে না, তারা যেটা ইম্পর্টেন্ট এটা স্ক্রিনশট দিয়ে নিও আর মনোযোগটা খুব বেশি দাও। মর্নিং সং, আবারও বলি, এখানে তুমি মর্নিং সং এর পাশে যখন নোট করবা মর্নিং সং, এটা লিখবা যে একজন মা, মানে একজন মেয়ে মা হওয়ার, প্রথম মা হওয়ার যে অনুভূতি, এই জিনিসটা মর্নিং সঙ্গে কি করেছে, উনি শেয়ার করেছে। এইটা নোটের মধ্যে তুমি লিখে রাখবা। যখন তুমি এই জিনিসটা অনেক দিন পরে সে দেখলা, তখন আর তোমার মনে হবে না মর্নিং সং মানে সিলভিয়া প্লাথ সকালবেলার গান গাইছে। বুঝছো, অনেকদিন পর পড়াশোনা না করলে কিন্তু এরকম হয়, ভুলে যাওয়া লাগে। তখন নোটটা দেখলে তোমার হেল্প হবে। এটাই নোটে একটা কি ভালো দিক। আচ্ছা, আমি তারপরে দেখি মর্নিং সং, আমাদের এটা লেখেন অথরকে সিলভিয়া প্লাথ। তো উনি জন্মগ্রহণ করেন 1932 সালে এবং উনি মারা যান 1963 সালে। আপাতত এই জিনিসটা মুখস্থ করতে হবে না, এই জিনিসটা নোটের মধ্যে সুন্দর করে তুলে রাখবা। যেদিন করে এক্সাম তার আগের দিন এটা ব্রেনে নিয়ে যাবা, বুঝছো? তোমার 20th সেঞ্চুরিজ পোয়েট্রিতে 4জন কবি আছে, 4জন কবির জন্ম মৃত্যু সালটা তুমি নোটের মধ্যে সুন্দর করে লিখে রাখবা এক সাইডে এইভাবে। এটা হচ্ছে সিলভিয়া প্লাথ লিখে ও জন্ম মৃত্যু, তারপর এখানে হচ্ছে তোমার টিএস ইলিয়াট তার জন্ম মৃত্যু, ডিলান টমাসের জন্ম মৃত্যু, তারপরে হচ্ছে এখানে সিলভিয়া প্লাথের জন্ম মৃত্যু। এভাবে এক দিলা দিয়ে এইভাবে স্টাইল করলা, লিখলা। মানে তোমার এইটা হলো একটা ফাটাফাটি নোট, মানে গোছানো থাকলো, এক্সামের আগের দিন বা এক্সামের দিন সকালে নিলা, বা তুমি নিয়েই গেলা কমন রুম পর্যন্ত দেখলা, দেখার পর যাওয়ার আগে ওটা বাদ দিয়ে রুমে ঢুকলা, বুঝছো? তারপর তো বিষয়টা বললাম না, যেহেতু লাইভ হচ্ছে, মানে তোমার মাথা, মানে তুমি যেন তেন ভাবে জানো, এটা তোমাকে ইন্ট্রোতে রেফার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর রাইম স্কিম গেল, স্ট্যাঞ্জা। এখন স্ট্যাঞ্জা কি, আমি এই জিনিসটা এখানে তোমাদেরকে শেখাই দিচ্ছি, যে একটি কবিতা বা প্যারাগ্রাফের অংশ। অর্থাৎ ধরো আমরা যে ছোটবেলায় পড়ি নাই যে ট্রেন চলেছে ট্রেন চলেছে, বা ছোট যে নদীর কথা, অনেক কিছু না, ঝকঝকাঝক ট্রেন চলেছে, যখন তখন দেখবা এরকম ছিল কবিতাগুলা। 4 লাইন, একটা বড় ছোট এরকম 4 লাইন ছিল। 4 লাইনের পর আবার মানে একটা ফাঁকা হইছে, ফাঁকা হওয়ার পর আবার এরকম হয়েছে। এটাই হচ্ছে আমাদের স্টেঞ্জা। এই যে একটা স্টেঞ্জা, দুইটা স্টেঞ্জা, তিনটা স্টেঞ্জা, বুঝছি? কারণ এটা কেন বললাম, সামনে তোমরা নিবন্ধন তোমরা পাবে না, ওল্ড ফাইনাল ইয়ার যারা মানে ভাইবা দিল ওরা কিন্তু নিবন্ধনটা পাবে, তোমাদের রাইম স্কিমটা লাগবে। তারপর আর তোমরা তো সামনে দিবা, তাই না? এই জন্য বললাম ডিপলি স্টেঞ্জার কথা। সো স্টেঞ্জা কি, এখানে দেখবা তুমি এখানে টোটাল কয়টা স্টেঞ্জা আছে, এবং মোট লাইন আছে 30টা। 10টা স্টেঞ্জা আছে, প্রতিটি স্টেঞ্জায় 3টা করে লাইন আছে, অর্থাৎ মোট লাইন 30টা। এটা মাথায় রাখবো আমরা। ক্যারেক্টার দেখে নিবা তোমরা, তারপরে আমরা সামারিতে যাব। তো এখানে সামারি হচ্ছে মর্নিং সং, আমি যদি বলি জানার মধ্যে, এটা হচ্ছে সিলভিয়া প্লাথের অন্যতম একটা বিখ্যাত কবিতা, যেখানে তিনি একজন মায়ের দৃষ্টিকোণ থেকে, কোন মা, উনি জীবনে প্রথম মা হয়েছিল, সেই দৃষ্টিকোণ থেকে সন্তান জন্মানোর পরের অনুভূতি, মাতৃত্বের দায়িত্ব এবং মা এবং সন্তানের মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠা আবেগময় সম্পর্কগুলা, এই জিনিসগুলো উনি ওনার 30টা লাইনের মধ্যে তুলে ধরেছেন। সো কবিতাটি মূলত মাতৃত্বের বাস্তব অভিজ্ঞতাকে প্রকাশ করে, যেখানে কি থাকে, ভালোবাসা থাকে, অ্যাট দ্য সেম টাইম রয়েছে অপরিচিতি, দূরত্ব, দায়িত্ববোধ, ধীরে ধীরে তৈরি হওয়া গভীর মমত্ববোধ। আচ্ছা, তাহলে কবিতার শুরুর দিকে আমরা কি দেখব বলতো? কবিতার শুরুর দিকে আমরা দেখব, কবিতার শুরুর দিকে আমরা দেখব যে শিশুটা যখন জন্মাইলো
তখন তাকে তুলনা করা হলো কিসের সঙ্গে? ফ্যাট গোল্ড ওয়াচের সঙ্গে। ঠিক আছে, তুলনা করা হলো। সো যারা নোট করতেছো লিখে নাও কিসের সঙ্গে তুলনা করেছে। যারা নোট করতেছো না তারা স্ক্রিনশট নাও, পরে করিও নোট, নোটে এটা দিবা উনি কিসের সঙ্গে তুলনা করেন এই জিনিসটা দিবা। ঠিক আছে, আচ্ছা। তাহলে কবিতার শুরুতে নবজাতক শিশুকে জন্মানো একটা কি ফ্যাট গোল্ড ওয়াচের সঙ্গে তুলনা করেছে। তাহলে এটা কেন তুলনা করলো এটা আমাদের জানতে হবে। এটার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে শিশুর জন্ম একটি মূল্যবান এবং বিস্ময়কর ঘটনা, যা সময়ের একটি নতুন অধ্যায়ের সূচনা করে। শিশুর জন্মের সঙ্গে সঙ্গে তার নিজস্ব অস্তিত্ব, জীবনের যাত্রা শুরু হয়। তার মা হিসেবে কবির অনুভূতি প্রথম দিকে খুব স্বাভাবিক এবং প্রচলিত মাতৃত্বের অনুভূতির মতো নয়। তিনি নিজেকে শিশুর কাছ থেকে কি করতে চেয়েছিল, কিছুটা বিচ্ছিন্ন অনুভব করেন এবং মনে করেন যে তিনি যেন এক জাদুঘরের দেয়ালে দাঁড়িয়ে নতুন সৃষ্টিকে বিস্ময়ের সঙ্গে দেখছেন। তো এটার মূল ভাবটা আমরা বুঝেছি উনি কেন ফেট গোল্ড ওয়াচের সঙ্গে তুলনা করেছেন এবং তার অনুভূতিগুলো কি ছিল। তারপরে শিশুর কান্নাকে উনি কি তোমার হচ্ছে কিসের সঙ্গে দেখো, তোমার হচ্ছে ব্লাড টাইয়ের সঙ্গে তুলনা করেছেন। ঠিক আছে, মানে এখানে বলা হয়েছে যা তার জীবনের প্রথম এবং সবচেয়ে স্বাভাবিক একটা প্রকাশ। এই কান্না প্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তাহলে এই কান্না শিশুটির শারীরিক উপস্থিতি এবং জীবনের ঘোষণা দেয়। কিরকম জীবনের ঘোষণা দেয়? মা গভীর রাতে শিশুর কান্না শুনে জেগে ওঠেন এবং তার প্রয়োজন পূরণ করেন। এর মাধ্যমে মাতৃত্বের দায়িত্ব এবং ত্যাগের বিষয়টি ফুটে উঠেছে। যদিও প্রথম দিকে মা ও সন্তানের মধ্যে কিছুটা মানসিক দূরত্ব ছিল, ধীরে ধীরে সেই দূরত্ব কমতে থাকে, একটি গভীর আবেগপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। অর্থাৎ এটা আমি তোমাকে বোঝাই, যখন বাচ্চাটা হবে তখন তার অনুভূতি ওরকম টান হয়নি, যতটা না টানটা সে মানে দেখতে পাইছে যখন বাচ্চাটা হয়ে গেছে। বাচ্চাটা হওয়ার পর যখন বাচ্চাটা রাতে কান্না করতো, বোঝোই তো রাতে আমাদের যখন ঘুম ধরে কান্না, তো বাচ্চাটা কান্না করে, এখন আমার অনুভূতি কি, রাতে যখন ঘুমাবো আমি বাচ্চাটা যদি কান্না করে ইচ্ছা করবে কানের নিচে দিয়ে একটা বসে, এটা আমার অনুভূতি এখন পর্যন্ত। কিন্তু যখন মনে করো বেবিটা হয়ে গেছে, হ্যাঁ, তখন কিন্তু আমার ওর অনুভূতিটা বেড়ে গেছে। ইভেন ওই কান্নার আওয়াজটা পৃথিবীর সেরা একটা আওয়াজ বলে ওর মনে হয়েছে। বুঝছো এই যে সেন্সটা, এটাই তোমার বোঝাইতে চাইছে। চৈতি বা যাদের বাবু আছে তারা বিষয়টা বুঝতে পারবে, কিন্তু আমি কিন্তু পাশ থেকে মনে হবে কি এক পিটাইতে পারে না, এইভাবে বান্দর বানাচ্ছে, বোঝো নাই? দেখো না কিছু কিছু আসলে কিছু কিছু বাচ্চাকে খাওয়াবে যখন এত ধৈর্য ধরে খাওয়ায়, তো সিঙ্গেল যখন কেউ আশেপাশে থাকবে ও কিন্তু বলবো বাচ্চাটাকে বানর বানাচ্ছে, খাইলে খাবে না খাইলে নাই, এত ঢঙের কি আছে। কিন্তু আসলে যখন হয়ে যাবে তখন চেঞ্জ হবে। আচ্ছা, এখন খেয়াল করো সেই জিনিসটাই উনি ওখানে ফুটাইছে। ইভেন আমরা দেখতে পারবো যে ওনার যে নিঃশ্বাস, বাচ্চাটা যখন নিঃশ্বাস নিচ্ছিল, নিঃশ্বাসের যে একটা আওয়াজ আছে না, এই আওয়াজটা তার কাছে মানে একটা অপূর্ণ অনুভূতি ছিল। তো এই যে ছোট ছোট অনুভূতিগুলা, এই অনুভূতি এখানে কি করেছে, মানে আমাদের সঙ্গে উনি শেয়ার করেছে। তাহলে শেয়ার করছে মানে কি, উনি বোঝাইতে চাইলো যে মা হওয়ার পর ওনার রেসপন্সিবিলিটিটা অনেক বেড়ে গেছে। ইভেন উনি চিন্তা করছে আমরা তো অলরেডি চুপি চুপি জানি, এই কবিতারও যদি বিষয় না যে ওনার স্বামী খুব ভালো মানুষ ছিল না, তার সঙ্গে মনে করো ওর সম্পর্কটা ভালো ছিল না, তার মানে দেখো বাবা ভালো না, ওই বাচ্চাটাকে নিয়ে তাহলে তার দায়িত্ববোধটা কতটা দায়িত্ব বেড়ে গেছিল, এবং এই নিষ্ঠুর পৃথিবীতে তাকে আগলে রাখার একটা দায়িত্ব, এটা কিন্তু তার কাঁধের উপর পড়ে গেছিল। এই জন্যই তার এই অনুভূতি ছিল। আচ্ছা, তারপরে আমরা দেখব কবিতার শেষের দিকে শিশুর কণ্ঠস্বরকে ছোট ছোট বেলুনের মতো সুন্দর এবং আনন্দময় বর্ণনা করা হয়েছিল। এই শিশুর বেড়ে ওঠা এবং তার সঙ্গে মায়ের সম্পর্কে উষ্ণতার প্রতি। শুরুতে যে অপরিচিতি ও দূরত্ব ছিল, কবিতার শেষে তা পরিণত হয়েছে ভালোবাসা, মমতা এবং গ্রহণযোগ্যতায়। মা ও তার সন্তানের সঙ্গে একটি গভীর মানসিক বন্ধন কি হয়, আবদ্ধ হন। সো সিলভিয়া প্লাথ এই কবিতায় মাতৃত্বকে কোনো আদর্শিক বা অতিরঞ্জিত অনুভূতি হিসেবে দেখাননি, বরং তিনি একজন নতুন মায়ের বাস্তব, জটিল এবং মানবিক অনুভূতিগুলোকে অত্যন্ত আন্তরিকভাবে প্রকাশ করেছেন। মর্নিং সং আমাদের জানায় যে মাতৃত্বের ভালোবাসা সবসময় তাৎক্ষণিকভাবে জন্ম নেয় না, আসলেই তাৎক্ষণিকভাবে জন্ম নিবে না, এবং সবাই এই মায়ের ভালোবাসাটা বুঝতেও পারবে না। যে মা হয়নি সে তো আরো বুঝতে পারবে না, বুঝছো? মনে হবে আমি বুঝি, কিন্তু আসলে কিছুই বোঝে না সে।
তারপরে দেখো, অনেক সময় তা ধীরে ধীরে দায়িত্ব, যত্ন এবং একসঙ্গে কাটানো মুহূর্তগুলোর মাধ্যমে গভীর এবং পরিপূর্ণ হয়ে ওঠে। আচ্ছা চলো এখন আমরা একটু দেখবো মর্নিং সং এর বিষয়টা। এখানে তোমাদের একটু এখানে কিন্তু আছে, এই যে লিটিল মাউথস, এই যে তার যে তোমার যখন সে কান্না করতো যে আওয়াজটা, এইটার কথা বলছে। তারপরে এই যে পৃথিবীর যখন সে নিঃশ্বাস নিত, এটাকে বেস্ট সাউন্ড মনে হইতো, তার শ্বাস নেওয়াটাকে, বুঝছো? একজন মা হিসেবে অনুভূতি ওভারঅল বোঝাইছে যে মর্নিং সং আসলে একটা বিউটিফুল ইমোশনের বিষয়। কিসের ইমোশনের কবিতা অ্যাবাউট মাদারহুড। ঠিক আছে, এটা আমাদের কি কি দেখায় এই জিনিসটা, একটা রেসপন্সিবিলিটি, একটা ভয়ও থাকে। ভয় তো থাকবে, যেখানে রেসপন্সিবিলিটি বেশি, যেখানে ভালোবাসা বেশি, এখানে ভয় থাকবে। আচ্ছা, এখন এখানকার আমরা থিমগুলো দেখব। মাদারহুড এবং কি ম্যাটারনাল লাভ, মানে কি হইলো, কবিতাটি মাতৃত্বের অভিজ্ঞতা এবং ধীরে ধীরে মা হওয়া ও সন্তানের মধ্যে গড়ে ওঠা ভালোবাসার সম্পর্ক তুলে ধরেছে। ঠিক আছে, এবং আইডেন্টিটি অ্যান্ড ট্রান্সফরমেশন, এই বিষয়টা দেখো, যে সন্তানের জন্ম একজন নারীর পরিচয় এবং জীবনকে বদলে দেয়। এক্স্যাক্টলি, তিনি ধীরে ধীরে একজন মায়ের নতুন পরিচয় এবং দায়িত্বকে গ্রহণ করেন। একটা মেয়ে যত এলোমেলো হোক, আফটার মানে বেবি, যখন বেবি হবে তখন কিন্তু ওর অনেক 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 গোছানো হয়ে যাবে, যাবে না? তাকে খাওয়ানো থেকে শুরু করে সবকিছু। সো এই জিনিসগুলো তো আমরা এখান থেকে শিখি বা বুঝতে পারিও। আচ্ছা, তারপরে আমরা দেখব কি কি আছে। ইমোশনাল ডিস্টেন্স অ্যান্ড কানেকশন, ইমোশনাল একটা ডিস্টেন্স, তারপরে হচ্ছে তোমার এবং এর কানেকশনটা, এটা তার কি রকম দেখো, যে শুরুতে মা এবং সন্তানের মধ্যে কিছুটা মানসিক দূরত্ব থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে গভীর আবেগপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। অর্থাৎ যখন মানে এটা আমি একটু কিভাবে বোঝাবো, বেবিটা যখন মানে বাবুটা যখন ওনার পৃথিবীতে আসে নাই, তখনকার অনুভূতিটা, এবং ও যখন পৃথিবীতে আসলো, আসার পর প্রত্যেকটা মোমেন্ট যখন সে এনজয় করতে শুরু করলো, এই যে একটা ডিস্টেন্স, মানে এই যে একটা এই যে এর মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য, তার দায়িত্ব বোধটা বেড়ে গেল, এটাই এখানে বোঝাইছে। রেসপন্সিবিলিটি এবং স্যাক্রিফাইস, দায়িত্ববোধ এবং স্যাক্রিফাইস, স্যাক্রিফাইসটাকে এখানে হাইলাইট করা হয়েছে। অর্থাৎ স্যাক্রিফাইস এবং মা সন্তানের বিষয়টা, এখানে স্যাক্রিফাইসটাকে তোমাদের বোঝাইতে হবে। হ্যাঁ, মাতৃত্বের সঙ্গে জড়িয়ে থাকা তোমার হচ্ছে দায়িত্ব, ত্যাগ এবং সন্তানের প্রতি নিরন্তর যত্নের বিষয়টি। ওয়ান্ডার অফ নিউ লাইফ, মানে নবজাতককে তোমার হচ্ছে নবজাতকের জন্ম যে এক বিস্ময়কর এবং মূল্যবান ঘটনা। কবিতাটি সেই নতুন জীবনের সৌন্দর্য এবং রহস্যকে উদযাপন করেছে। স্যাম্বলিজম দেখো, তোমার হচ্ছে ফ্যাট গোল্ড ওয়াচ, এইটা তোমার নিউ লাইফের বিষয়। তারপর হচ্ছে প্রিসিয়াসনেস। তো স্যাম্বলিজম গুলো একটু দেখে নিবা, প্রত্যেকটা তো আমি ইয়া করে দিব না, বাচ্চার কান্নার কথা বলা হয়েছে। ঠিক আছে, এই যে, এবং স্যাম্বলিজম গুলা মোটামুটি সুন্দর করে ছোট্ট করে নোট করে নিবা, এগুলো তোমার লাগবে, কোনটা কি জন্য আসলে কবিতা ব্যবহার করা হয়েছে। তোমাদের মর্নিং সং এর মতো ওয়ার্ডও আমি অলরেডি তোমাদের কি করেছি, আলাদাভাবে নিয়েছি, স্পেসিফিক ভাবে নিয়েছিলাম, আজকে আবারও নিচ্ছি। ওয়ার্ড মানে কি? শব্দ, তাই না? এই যে শব্দ। সো শব্দ মানে কি? কথা। ধরো কথা, এখন উনি কথার কথা মানে এই কবিতার মধ্যে কথার যে ম্যানার, এটা শেখাইছে, এবং কথার মাধ্যমে কি কি হয় উনি বোঝাইছেন। কথার মাধ্যমে সিলভিয়া প্লেথ বোঝাইছে দুটা জিনিস হয়। যারা আগের ক্লাসটা করছো একটু দেখো মনে আছে কিনা। দুটা জিনিস কি হয়? দুটা জিনিস হচ্ছে, এক নাম্বার হচ্ছে এই কথা, এই কথার মাধ্যমে তুমি জয় করতে পারবা সারা পৃথিবীর মানুষকে, মানুষের মন জয় করতে পারবা। ঠিক আছে, আবার এই দুই নাম্বার হচ্ছে এই কথার মাধ্যমে তুমি একটা মানুষের সাথে সম্পর্ক খারাপ করতে পারবা বা সম্পর্ক খারাপ হয়ও, এবং তার মনটা বিষিয়ে দিতে পারবা। ঠিক আছে, বিষিয়ে দিতে পারবা। হ্যাঁ, আমি এটা বোঝাচ্ছি, দেখো দুই নাম্বার। সো এই জিনিসটাই উনি বোঝাইছে, বুঝছি। ইভেন আমাদের কি কি জিনিস মাথায় রেখে কথা বলতে হবে, এটা উনি আমাদেরকে শেখাইছেন। ঠিক আছে, চলো একটু দেখি। ওয়ার্ড, এটা হচ্ছে আমাদের সিলভিয়া প্লাথের একটা কবিতা, জনরা হচ্ছে পোয়েট্রি, পাবলিশ ডেটটা দেখো 1965। কনফেশনাল পোয়েট্রি মানে ব্যক্তিগত অনুভূতি ভিত্তিক কবিতা, এটা হচ্ছে আমাদের
সিলভিয়া প্লাথের 4টা কবিতা এই টাইপের। এস্টেঞ্জা দেখো, এখানে 3টা এস্টেঞ্জা আছে এবং 8টা লাইন আছে, ছোট কবিতা। আচ্ছা, সামারিটা আমরা একটু দেখব। তুমি যদি খেয়াল করো এখানে উনি কি বলছে, এবং আমার মনে হয় এটা সবারই পড়া উচিত, কারণ কথা যেহেতু আল্লাহ তাআলা রেকর্ড করেন, সো আমাদের বুঝে শুনে কথা বলা উচিত এবং কথার ম্যানারটা জানতে হবে। ওয়ার্ড কবিতাটি সিলভিয়া প্লাথের একটি গভীর স্যাম্বলিজম এবং দার্শনিক কবিতা, যেখানে তিনি শব্দের শক্তি, প্রভাব এবং মানুষের জীবনে তার দীর্ঘস্থায়ী প্রতিধ্বনিকে তুলে ধরেছেন। কবি দেখেছেন, যাই হোক, তোমাদের উপস্থিতি দেখে আমার ভালো লেগেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমরা দেখো, কবি দেখিয়েছেন যে একবার উচ্চারিত শব্দ কখনো সম্পূর্ণভাবে হারিয়ে যায় না। আসলে যারা মানে এটা, তুমি যদি একটা কথা বলো, এটা কখনোই হারিয়ে যাবে না, বরং তা মানুষের মন, স্মৃতি এবং সময়ের ভিতর দীর্ঘদিন ধরে প্রতিধ্বনি হতে থাকে। শব্দ মানুষের অনুভূতি, চিন্তা এবং সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করে। এই জন্য কথা বলার সময় খুব সাবধান হতে হবে। কবিতার শুরুতে কবি শব্দকে মানে কুঠারের সঙ্গে, হ্যাঁ, কুঠারের আঘাতের সঙ্গে তুলনা করেছে। যা এখানে কি বুঝাইছে আমি বলি তোমাকে, অর্থাৎ উনি এইটা বুঝাইছে যে তুমি কথা দিয়ে একটা মানুষের মনকে ভেঙে চুরে চুরমার করে দিতে পারবে। এবং অনেকেই বলে না এর কথার ধার আছে, এই কথাটা আমরা শুনি না যে এই মেয়েটার কথার খুব ধার। ঠিক আছে, ছেলের থেকে কিন্তু মেয়েদের এই বিষয়টা খুব হয়, মেয়েদের মুখ পাতলা হয় আর মেয়েদের কথার ধারও বেশি হয়, কারণ ছেলেরা একটু বুঝে, মানে এটা আল্লাহ প্রদত্ত। যাই হোক, ছেলেদের খুশি হওয়ার কিছু নেই, এটা আল্লাহ প্রদত্ত। তো এই যে বিষয়টা এখন বলি আমি তোমাদেরকে, খেয়াল করি। সো এটাই বলছে এখানে যে শব্দের পাওয়ার অত্যাধিক, যেটা আসলে মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারে আবার আঘাতও করতে পারে। একটিমাত্র শব্দ যেমন কাউকে অনুপ্রাণিত করতে পারে, তেমনি তা কারো মনে গভীর ক্ষতও সৃষ্টি করতে পারে। তাই শব্দের রয়েছে সৃষ্টি এবং ধ্বংসের উভয় ক্ষমতা। এক্স্যাক্টলি, খারাপ সময় যদি কাউকে তুমি উৎসাহিত করো, তাহলে তার সারা জীবনই মনে থাকবে। আর যদি তুমি ওই সময়ই বলো, কম্পেয়ার করো তাকে অন্য কারোর সঙ্গে, সেটাও কি হবে, মনে থাকবে। আচ্ছা, সিলভিয়া প্লাথ আরো দেখিয়েছে যে শব্দের প্রভাব সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় না। পাহাড়ের গায়ের প্রতিধ্বনির মতো শব্দ মানুষের স্মৃতিতে ফিরে ফিরে আসে। কখনো বলা একটা কথা বহু বছর পরেও মানুষের মনে আনন্দ, বেদনা কিংবা অনুশোচনার অনুভূতি জাগিয়ে তুলতে পারে। এই প্রতিধ্বনি শব্দের চিরস্থায়ী শব্দের শক্তির প্রতীক। সো কবিতায় পানির উপর ভেসে চলা চাঁদের প্রতিবিম্ব এবং গভীর কূপের যে চিত্রকল্প ব্যবহার করা হয়েছে, এটা মাথায় রাখিও তো কি ব্যবহার করা হয়েছে। এই প্রতীকগুলো মানুষের অবচেতন মন, স্মৃতি এবং সময়ের গভীরতাকে নির্দেশ করে। শব্দ যেন আমাদের মনে গভীর নিক্ষিপ্ত একটি পাথরের মতো, যা দীর্ঘ সময় ধরে ছড়িয়ে পড়েছে, যার ঢেউ দীর্ঘ সময় ধরে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ শব্দ একবার উচ্চারিত হলে তার বক্তার নিয়ন্ত্রণে থাকে না, বরং তা কি হয়, বরং তার নিজস্ব জীবন লাভ করে এবং অন্যের মনে নতুন নতুন অর্থ সৃষ্টি করে। এই শোনো, মেয়েরা এই সিচুয়েশনে বেশি পড়ে। কি রকম জানো, ধরো একটা মেয়ের রাগ উঠলো বা ও ঝগড়া লাগছে, তুমি খেয়াল করবা যে মানে শয়তানও মনে হয় মানে ওখানে ফেল, যত কথা আছে সব বের হয়েছে। হ্যাঁ, তোকে না সেদিন এই করছিলাম, ওই করছিলাম, ওই করছিলাম, সেই জন্য তোর আটেন না অমুক তমুক। এইগুলা কিন্তু ছেলেদের মধ্যে খুব কম হয়, মেয়েদের এই জিনিসটা কিন্তু হয়। সো এই যে বলছে এই কথাটা, বুঝছো, মেয়েদের বা আমাদের আশেপাশে যে ঝগড়া লাগে দাঁড়ায় দেখবা, বুঝছো, ছেলেদের তো শুধু মারামারি, মুখে কথা কম, কিন্তু মেয়েদের এই জিনিস মুখ দিয়ে যুদ্ধ হয়। আচ্ছা, কিন্তু এটা এটা করা যাবে না। আচ্ছা, কবিতার শেষের দিকে কবি ইঙ্গিত দেন যে সময়ের স্রোতে মানুষ হারিয়ে গেলেও তার উচ্চারিত শব্দগুলো থেকে যেতে পারে। বুঝছো, যেমন অনেকের কাছে আমি অনেকবার শুনছি, ওই জেললে জ্বলাইছে মোক, বা কথাটা এরকম, জেললে আও করছে মোর সাথে, মরি গেলেও মুই ভুলবেন না। মানে তাহলে তাহলে দেখো সে কতটা যন্ত্রণা পাইছে যে সে মরে গেলেও অন্যের ওই কথাটা ভুলবে না। শোনা যায় না অনেক সময়। আচ্ছা, তারপরে আমরা দেখব যে সবশেষে বলা যায়
ওয়ার্ড কবিতাটির শব্দের শক্তি, স্থায়িত্ব এবং মানুষের জীবনে তার গভীর প্রভাবের এক অসাধারণ প্রতীকী উপস্থাপনা। সিলভিয়া প্লাথ দেখিয়েছেন যে শব্দ কখনো শুধু শব্দ নয়, তা মানুষের অনুভূতি, স্মৃতি, অস্তিত্বের অংশ হয়ে ওঠে। একটি শব্দ যেমন সৃষ্টি করতে পারে ভালোবাসা ও আশার আলো, তেমনি সৃষ্টি করতে পারে বেদনা, বলো, বেদনা ও ওয়ার্ডরোবে। তাহলে দেখো বেদনা এবং বিচ্ছেদের ক্ষত। তাই শব্দের শক্তি অনন্ত এবং তার প্রতিধ্বনি সময়ের সীমানা অতিক্রম করে বেঁচে থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এর কি পড়বো? থিম পড়বো। দ্য পাওয়ার অফ ওয়ার্ড, অর্থাৎ শব্দের অসীম শক্তি রয়েছে। তোমার এই শব্দ মানে কথার যে পাওয়ার, এটা হচ্ছে আমাদের মেইন থিম। এটি যেমন মানুষকে অনুপ্রাণিত করতে পারে, তেমনি গভীরভাবে আঘাতও করতে পারে। তারপর কি? ওহো! এটা তো এই যে পারফরম্যান্স অফ ল্যাঙ্গুয়েজ, যেটা বললাম, ঝগড়ার কথা বলিনি আমি তোমাদের? যে ২ টা মেয়ের যখন ঝগড়া লাগবে তখন তুমি পারফরম্যান্স অফ ল্যাঙ্গুয়েজ দেখিও। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো কমিউনিকেশন অ্যান্ড হিউম্যান এক্সপেরিয়েন্স, মানে ভাষা এবং শব্দ মানুষের অনুভূতি, চিন্তা এবং অভিজ্ঞতাকে প্রকাশ করে এবং একে অপরের সঙ্গে যুক্ত করে। এক্স্যাক্টলি। কমিউনিকেশন এবং হিউম্যান এক্সপেরিয়েন্স। কমিউনিকেশন আমি বলি, আমি যদি তোমাদের আমি যদি তোমাদের বড় বোন হিসেবে যদি সাজেস্ট করতে চাই যে তোমরা মানে কাদের সঙ্গে কমিউনিকেশন করবো, অবশ্যই বলবো যারা শুদ্ধভাবে কথা বলে। শুদ্ধভাবে কথা বলতে কি মানে ভদ্র, শালীন। ভদ্রশালীনকে, যে অশালীন ভাষায় কথা বলে সে ভদ্র? হ্যাঁ, সে কিন্তু ভদ্র না। তো কমিউনিকেশন আমাদের ওইসব মানুষের সঙ্গে রাখতে হবে যাদের কথায় আমরা আঘাত পাবো না, আমাদের নিজেদের ক্ষতি হবে না। আর যাদের, যাকে দিয়ে তোমার ওই যে কথা বলে তোমাকে তোমাকে নিচু বানাচ্ছে, বিভিন্নভাবে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলতেছে, আর ওইটায় তুমি আঘাত পাচ্ছ, আঘাত পাওয়ার পর তুমি পিছায় যাচ্ছ, একটা ঘন্টা তোমার কি হচ্ছে, নষ্ট হচ্ছে। আমি বলবো কি, তাহলে তুমি তো বুঝলা যে এই মানুষটা আসলে এমনই, ওর টার্গেটই ওরকম, বা ওর টার্গেট না, ওর ব্যবহারই এমন, ওর স্বভাবই এমন। সো তুমি টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ মনে মনে দিয়ে দিবা, বোঝানোর দরকার নেই। দেখলে যে কথা বলবো না, মুখ বাঁকা করবা, এটা না, সালাম দিয়ে ভালো আছে নাই, শেষ। যদি গল্প শুরু করতে ধরে, একটু কাজ আছে তো, তোর সঙ্গে কথা বলতে পারলে আমার খুব ভালো লাগতো, তোকে অনেক দিন থেকে মিস করি, কিন্তু বোন আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, ঠিক আছে, বলে টাটা বাই দিয়ে চলে যাবে, বাই বাই দিয়ে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের সুখী থাকার একটা কি বলবো, হাতিয়ার। কি কি ওয়ার্ড বলবো, বুঝছো? এটা তোমাদের করতে হবে, মানে চুজি হইতে হবে, না হলে তুমি মারা খাবা। আচ্ছা, তারপরে মিস্ট্রি অফ ক্রিয়েটিভিটি, মানে শব্দের তোমার হচ্ছে মধ্যে এক ধরনের রহস্যময় শক্তি রয়েছে। একবার উচ্চারিত বা লিখিত হলে তার নিজস্ব অর্থ এবং প্রভাব সৃষ্টি করতে শুরু করে। লাইফ টাইম অ্যান্ড মোরালিটি, শোনো, যে যতবারই উচ্চ শিক্ষিত হোক, ঠিক আছে, তারপর যে যতই মানে হেল্পফুল হোক, যে খুব উপকার হবে এক দিয়ে আমার, কিন্তু সে যদি মানে মানে তোমাকে নিচু করে কথা বলে, তোমাকে সম্মান না দেয়, সেখানে থাকার দরকার নাই। তুমি না খেয়ে থাকবা, কিন্তু সেখানে যাওয়ার দরকার নেই। বুঝছো? আত্মসম্মানটা লাইফের সব থেকে বড় একটা জিনিস। আচ্ছা, লাইফ টাইম অ্যান্ড মোরালিটি, মানে মানুষের জীবন ক্ষণস্থায়ী হলেও উচ্চারিত শব্দ অনেক সময় অমর হয়ে থাকে। যেমন কিছুক্ষণ আগে বলছি, এমন এমন কথা আছে যে ভাই ও আমাকে এমন ভাবে অপমানিত করছে, যেটাকে আমি রংপুরের ভাষায় বলছিলাম, কথাকে আমাদের রংপুরের ভাষায় বলে আও। ঠিক আছে, যে আমি মরে গেলেও এই কথা ভুলবো না। ঠিক আছে, তো সেটাই বলা হয়েছে যে মাইনো ওই মুখ মুখ এমন একটা আও করছে, মুই মরি গেলেও এটা ভুলবেন না। আচ্ছা, আরেকটু যদি শুদ্ধভাবে বলি রংপুরের ভাষায়, মাইনো ওই চিংড়ি মোক এমন একটা আওয়াজ শোনাইছে, মুই মরি গেলেও ভুলবেন না। ঠিক আছে, সেটাই এখানে এক্সাক্ট একটা বিষয়। আচ্ছা, তারপরে আমরা দেখব, এটাই স্যাম্বলিজম দেখবো, এই যে কুড়ালের কথা, কুঠারের কথা বলছে, তারপর তোমার হচ্ছে এই জিনিসগুলো, নয়েজের কথা বলছে, মানে এগুলো একটু দেখে নিবা। পানির কথা বলছে, চাঁদের কথা বলছে, হ্যাঁ, এগুলো দেখে নিবা। এখন আমরা রাইভেল পড়বো। রাইভেলটা আমরা লাইন বাই লাইন। হ্যাঁ, সাদিয়া বলো, কে বলতেছো? কিছু বল। ঢেউয়ের কথা বোঝাইছে নাকি? আমাদের এটা তো ইয়াতেও আছে, দাঁড়াও তো, কূপ, কূপ, নলকূপ,
টিউবওয়েল, ঢেউ, মানে মানুষের স্মৃতি। আচ্ছা, এখানে ডিপ কিছু বিষয় বোঝাইছে, ডিপ, ডিপলি, মানে যেটা তোমার আঁচলে, কূপ, নলকূপ, মানে টিউবওয়েল যেটা দেখেছো অনেক গভীরে হয় না? যেমন আমাদের বাসায় যে টিউবওয়েলটা আছে এটা তোমার 200 ইয়ারও বেশি। কেন? আয়রন। যদি 40-50 দেয় তাহলে আয়রন হয়। আয়রন বোঝো? পানিতে যে আয়রন থাকে। সো গভীরতা বোঝাইছে। আচ্ছা, তারপরে রাইভেল। আমরা দুটা পড়ছি, এখন আমরা করবো কি? রাইভেল। ক্লাস রেকর্ড হচ্ছে, যদিও কারেন্ট আছে, আমি আর নেট চেঞ্জ করব না। রাইভেল আমরা পড়বো এখন। দাঁড়াও, দা রাইভেল। রাইভেল মানে কি? প্রতিদ্বন্দ্বী। প্রতিদ্বন্দ্বী কি? কিছুদিন আগে যেমন দেখলে আর্জেন্টিনা আর হচ্ছে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বিতা কি খেলা হচ্ছে। ভাই তোরা আর্জেন্টিনা, তোরা ফাইনালে গেছিস যা। সেদিনও তো ব্রাজিল না হয় একটু এবার খারাপ করছে, সেদিনও আমি দেখছি একদল লোককে খোসা দিয়ে দিয়ে পোস্ট করছে। এর থেকে প্রতিদ্বন্দ্বিতা আর বড় এক্সাম্পল আমার কাছে নাই বাংলাদেশে। ওহো, কারা যেন 0-4 গোলে কি কি হয়েছিল। আচ্ছা, যাই হোক, চলো এখন আমরা যাই। এই শোনো, আমি স্পেন ছিলাম কারণ মুসলমান, আমি মুসলিম। আস্তাগফিরুল্লাহ, এদিকে যাব না। শোনো, এখন আমি বলি রাইভেল, সো প্রতিদ্বন্দ্বী। এখন হচ্ছে এখনই তোমরা এই যে কথার যে প্রতিদ্বন্দ্বিতা ওয়ার্ডের সঙ্গে, সিলভা প্লাতে ওয়ার্ডের সঙ্গে কিন্তু গেছে। কারণ আমি যদি তোদেরকে বলি তোরা 2 মিনিট শুধু কথা মানে এটা নিয়ে কথা বল, তাহলেই তোদের কথা ওয়ার্ড যে কিছুক্ষণ আগে পড়াইছি তোরা ভুলে যাবে। এই যে শান্তা যে জিনিসটা করলো, এটা ওয়ার্ড ওয়ার্ড পরে কি হয়েছে বলো? কি শিখলাম? এটা করা যাবে না, হ্যাঁ, এটা করা যাবে না। আচ্ছা, আচ্ছা, তারপরে আমরা দেখি দ্য রাইভেল। আমরা যদি রাইভেল দেখি তাহলে রাইভেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ এখানে আমরা জানি সিলভা প্লাতের ধারণা করা হয় যে দুইজনকে ওনার প্রতিদ্বন্দ্বী উনি ভাবতে পারেন। এক হচ্ছে ওনার ওনার স্বামীটার নাম মনে হয় টেড হিউজ ছিল রে। দাঁড়াও তো, তোমাদের পড়াইছি আমি। হ্যাঁ, হ্যাঁ, টেড হিউজ। উনি, নতুবা ওনার ওর স্বামীর একটা গার্লফ্রেন্ড ছিল আসিয়া উইভেল। সো ইনি, এই দুইজন যে কোনো একজনকে উনি প্রতিদ্বন্দ্বী ভেবে উনি হচ্ছে কবিতাটা লিখছে। সো আমি কবিতাটা লাইন বাই লাইন পড়াবো না, একটু তাহলে হাজবেন্ডকেই ধরো। আচ্ছা, এখন খেয়াল করো, আমি বলি উনি প্রথমে মানে কম্পেয়ার করেছে চাঁদের সঙ্গে, চাঁদ মামা। হ্যাঁ, শাকিব খানের একটা গান আছে না, আয় আয় চাঁদ মামা না কি জানি, খুব ইয়া হয়েছিল, সবাই রিল টিল দিয়েছিল সেই চাঁদের সঙ্গে। কেন? হেব্বি ছিল, হেব্বি ছিল। প্লিজ কন্টিনিউ করো, করো, করো। এর এর ভয়েস তো ভালো। মানে চৈতি বুঝতে পারে নাই ওর ইয়া হয়েছে, মুড ছিল, আনমুড করা ছিল, ঠিক আছে। এখন এই চাঁদের সঙ্গে তুলনা করছে। কিরকম চাঁদের সঙ্গে তুলনা করছে? ফার্স্টে তার বিষয়টা কিরকম ছিল? এক, আমরা জানি যে চাঁদের কি ছিল? চাঁদের আলো নাই। কি আলো আছে? নিজস্ব কোনো আলো আছে? নাই। তার মানে ওর ক্ষমতা নাই। কিন্তু চাঁদ কিন্তু দেখতে খুব সুন্দর, তাই না? তুমি চাঁদের জ্যোৎস্না না কি কি গান আছে যে, জ্যোৎস্না নাও। সো এই যে আলো, এখন উনি বলছে যে এত আলো নাই, এত ক্ষমতা নেই, কিন্তু ও সুন্দর, এবং রাতে সেই সুন্দর আলোর ভাবনায় কিন্তু সে এটা কি করে? ধান নিয়ে করে, অন্যের সাহায্য নিয়ে করে। কার সাহায্য নিয়ে করে বলতো? সূর্যের সাহায্য নিয়ে করে। সো তার প্রতিদ্বন্দ্বীকে তার ওই চাঁদের মতন মনে হয়েছে। আচ্ছা, সেকেন্ডে পরবর্তীতে গিয়ে উনি বলছে যে এই চাঁদ, এই চাঁদের থেকেও তার তার প্রতিদ্বন্দ্বী আরো খারাপ। এখন কেন খারাপ এই লজিকটা তোমাকে মনে রাখতে হবে। কারণ চাঁদের আমরা একটা না একটা সময় চাঁদকে দেখতে পাই না। কখন দেখতে পাই না? দিনের বেলা। দিনের বেলা কি চাঁদের কোনো অস্তিত্ব আছে বলো তো? চাঁদের অস্তিত্ব আছে দিনের বেলা? ইয়েস আর নো? নেই। কিন্তু ওর, এখন হচ্ছে ওর যে ইয়া আছে, এটাকে কি বলে, প্রতিদ্বন্দ্বী আছে, রাইভেল আছে, তা সে চাঁদের থেকেও জঘন্য। অর্থাৎ
সে পৃথিবীর যে প্রান্তেই যাক আমাদের কবি আর তার প্রতিদ্বন্দ্বীকে মন থেকে মুছতে পারে না, তার আঘাতগুলো মন থেকে মুছতে পারে না। তার মানে ওনার তখন মনে হয়েছে যে সে চাঁদের থেকেও কম। হ্যাঁ বলো। না 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 না, চাঁদের ওটা উনি চাঁদের থেকে খারাপ বলছে, পরে এসে বলছে চাঁদের থেকে তার প্রতিদ্বন্দ্বী খারাপ, কারণ চাঁদ তো দিনের বেলা থাকে না। মানে শেষের বিষয়ে এসে বলতেছি আমি তোমাকে, চাঁদ তো দিনের বেলায় থাকতেছে না, কিন্তু চাঁদ আসলে ও যেখানেই যাচ্ছে, মানে দিনের বেলা তুমি চাইলেও চাঁদকে ভুলে থাকতে পারবা, কিন্তু তার প্রতিদ্বন্দ্বীকে ওই সময়টাও সে ভুলতে পারে না, তাহলে চাঁদের মতো হয় কিভাবে? বুঝতে পেরেছি? এটাই হচ্ছে মেইন বিষয়, এতটুকু বুঝলেই হবে। আচ্ছা, রাইভেলকে এটা বলা হয়েছে যে এটা একটা হচ্ছে আনক্লিয়ার একটা বিষয়। রাইভেল ওই যে দুইটা ক্রিটিকরা দুজনকে বোঝায়, একটা হচ্ছে টেরিউজ, একটা হচ্ছে আসিয়া উদ্দিন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা এটা দেখে নিবা। হ্যাঁ, তাহলে সবশেষে আসলে কি বলা যায়, রাইভেল হচ্ছে কবিতাটির ঈর্ষা, মানসিক দ্বন্দ্ব এবং অনিরাপত্তা এবং একাকিত্ব এবং আত্মপরিচয়ের সংকট এর এক গভীর প্রতীকধর্মী উপস্থাপনা। সো সিলভা প্লাথ দেখিয়েছেন যে মানুষের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অনেক সময় বইয়ের বা বাইরের কেউ নয়, বরং তার নিজের মনের ভয়, সন্দেহ এবং অস্থিরতা হতে পারে। কবিতাটি মানুষের জটিল আবেগ এবং সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনকে অসাধারণ শিল্প কৌশলে প্রকাশ করেছে। আচ্ছা দেখি আমরা, শোনো, রাইভেল আসলে দূরের কেউ হয় না, কাছেরই কেউ হয়। বোঝো নাই? ধরো হ্যাপি আমাকে চেনেই না, মানে চেনে না বলতে কি, হ্যাপির সঙ্গে আমার কখনো দেখাই হয়নি, সো হ্যাপি আমার রাইভেল কখনো হতে পারবে? বলো, হতে পারবে না। রাইভেল কাছের মানুষই হয়, সাংঘাতিক রাইভেল হয় কাছের মানুষ এবং খুব ক্ষতিকর হয়, মানে সাপের থেকেও ভয়ঙ্কর হয়। আচ্ছা, তারপরে আমরা দেখি না, এইদিকে একটু বলে দিতে হবে, এগুলো পড়াইছি তোমাদেরকে আমি, তোমরা স্পেসিফিক কবিতা আছে সেটাও দেখে নিতে পারো। এখন আমরা তোমার হচ্ছে ইয়াগুলো দেখবো, দেখি। বুঝি না কি বললা? হ্যাঁ আমি জানি, আমি দেখতেছি যে এটা অ্যাড করছি নাকি ইয়াটা, আর আমার মুখটা ব্যথা করতেছে, আমি 2 মিনিট রেস্ট নিলাম। আচ্ছা, থিম দেখি। এই যে জেলাসি কার সঙ্গে, রাইভেলের সঙ্গে, এই বিষয়টা বোঝানো হয়েছে, অর্থাৎ কবিতার প্রধান বিষয় হলো ঈর্ষা এবং প্রতিদ্বন্দ্বিতা। কারণ বক্তা একজন রহস্যময় প্রতিদ্বন্দ্বীর উপস্থিতিতে নিজেকে কি করেছে, হুমকির মুখে অনুভব করেন। অর্থাৎ এই প্রতিদ্বন্দ্বী কোনো ব্যক্তি হতে পারে, আবার বক্তা নিজের মনের দ্বন্দ্বের প্রতীকও হতে পারে। তবে মানে নিজেকে উনি যে প্রতিদ্বন্দ্বী মনে করেছেন এটা কোথাও দেয়া নেই, 1% থেকে 2%, আর 98% হচ্ছে ওনার স্বামী এবং ওনার ওই যে তার গার্লফ্রেন্ড। বুঝছি? আইডেন্টিটি এবং সেলফ কনফ্লিক্ট, অর্থাৎ কবিতার আত্মপরিচয়ের সংকট এবং অর্থদ্বন্দ্বকে তুলে ধরা, অর্থাৎ প্রতিদ্বন্দ্বীটি বক্তার নিজের লুকিয়ে থাকা কোনো সত্তার প্রতীকও হতে পারে। তারপরে দেখো লনলিনেস এবং আইসোলেশন, হ্যাঁ এটাও হতে পারে, উনি কিন্তু খুব একাকী ছিল। ঠিক আছে, আপনার ম্যারেজ সে একাকী, তার মানে বোঝাই যায় প্রতিদ্বন্দ্বীর উপস্থিতি বক্তাকে মানসিকভাবে নিঃসঙ্গ এবং বিচ্ছিন্ন করে তোলে। কবিতায় গভীর একাকিত্বর অনুভূতি কি পেয়েছে, প্রকাশ পেয়েছে। তারপর যদি আমরা দেখি সাইকোলজিক্যাল সাফারিং, অর্থাৎ ঈর্ষা, ভয় এবং মানসিক অস্থিরতা মানুষের মনে যে যন্ত্রণা সৃষ্টি করে, কবিতাটি তা গভীরভাবে প্রকাশ করেছে। লাভ এবং হেটার, অর্থাৎ ভালোবাসা ও ঘৃণা একই সঙ্গে মানুষের মনের অবস্থান করতে পারে। বক্তার অনুভূতিও পরস্পর বিরোধী, কখনো আকর্ষণ, কখনো তীব্র বিরক্তি এবং ক্ষোভ, এই জিনিসগুলো আমরা দেখতে পারি। সো থিমগুলা কি আয়ত্তে নিছো এবং নোট করে নিছো? যদি নিয়ে থাকো তাহলে আমরা কি করব, সিম্বলিজম গুলো দেখব। রাইভেল এটা একটা মানে মেইন হচ্ছে কেন সিম্বলিজম, কারণ এটাকে কি 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 এক্সপ্রেস করা, জেলাসি এবং ইনার কনফ্লিক্ট, ভিতরের দ্বন্দ্বটা, এই জিনিসগুলো। চাঁদ, সেটাকেও আমরা দেখতে পারি, সান সূর্যকে দেখতে পারি, তারপরে হচ্ছে বাবা স্কিন কাজ কর, সি ওয়াটারকে দেখতে পারি,
লাইট অ্যান্ড ডার্কনেসকে দেখতে পারি। ঠিক আছে? সো যে ৩ টা কবিতা পড়াইছি, এই ৩ টা কবিতা মোটামুটি মেইন বিষয়টা বুঝতে পারছো তোমরা? হলে ৪ নাম্বার কবিতা যাবে। দেখি কে বুঝছো? হীরা বোধহয় ক্লাসের শেষে আসলা, তাই না? আয়শা শুরু থেকে ছিল। আমি আয়শাকে একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে, আইভি বুঝছো? ইব্রাহিমও শুরু থেকেই ছিল। সরওয়ার, প্রিয়াঙ্কা, প্রেজেন্ট দাও সবাই যারা শুনতেছো। শান্তা নিশ্চিত না, মানে রান্না করতেছে ওর বরের জন্য, আর ক্রাশ দেখতেছে, মানে একটু উকি দিচ্ছে। ও ওই কাজই করে। সমৃদ্ধি, সুকন্যা তো পরে আসলো। তো আচ্ছা, তো চলো আমরা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে, সিলভিয়া প্লাথ তোমার হচ্ছে ওয়ার্ডের মধ্যে কি শিখাইছে বলো? ওয়ার্ডের মধ্যে তোমরা কি শিখছো? ওনার ওয়ার্ড কবিতায় কি শিখছো? এটা 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 বলার পর হচ্ছে খেলা নিয়ে নাম ধরে ডাকবো না যে কেউ বলবো? আইভি বলো। আচ্ছা, আইভি বলার পর জাবেদ বলবে, বলো। তাহলে এর থিম, ভেরি গুড, ভেরি গুড। থিমটা কি আসলে? থিম কি হইতে পারে বলো তো? যে কেউ বলো। নিজেদের ব্রেনকে একটু ইয়া করো। ছেলেরা যে মনোযোগী পড়াশোনায় তার প্রমাণ দেখো। আচ্ছা। হুম, আচ্ছা, থ্যাংক ইউ। চলো এখন আমরা আবার যাই ক্রসিং দ্য ওয়াটার। ক্রসিং দ্য ওয়াটার এটাও একটা স্যাম্বলিজম, মানে স্যাম্বলিক একটা ইয়ে। এই দেখছো কে জানি নকল করার জন্য নোটে ঢুকছে। তোমরা খেয়াল করো। নকল করা যাবে না, মানে দেখে নেওয়া যাবে না। ক্রসিং, ক্রসিং মানে কি বলতো? পার হও। ধরো এটা একটা রাস্তা, তুমি পার হয়ে গেছো, ক্রস করছো, এটাই। ওয়াটার মানে কি? পানি। তার মানে কি পানি পার হইছে বা নদী বা একটা লেক পার হইছে এমন কিছু? জি না। এটা জীবনের সঙ্গে, যে জীবনের একটা তুমি ঘাত প্রতিঘাত পার হয়ে শেষ পর্যন্ত তোমার গন্তব্য মৃত্যু, সেই পর্যন্ত যাওয়া, এই জিনিসটা, এই জিনিসটা এখানে প্রকাশ পেয়েছে ক্রসিং দ্য ওয়াটার। অর্থাৎ আমাদের সিলভা প্লাথ বোঝাইতে চাইছে আমাদের হচ্ছে নিশ্চিত একটা গন্তব্য আছে, সেটা মৃত্যু, এবং বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সেই মৃত্যুতেই যাইতে হবে, এটাই আমাদের নিশ্চিত একটা ফিউচার। চলো পড়ি। ক্রসিং দ্য ওয়াটার আমাদের ম্যাডাম লিখেছে সিলভিয়া প্লাথ। ওনার আমেরিকান ন্যাশনালিটি ছিল, পাবলিশড হয় 1962 সালে। তারপরে হচ্ছে কনফেশনাল পোয়েট্রি, এটা জনরাটা, বা স্যাম্বলিক পোয়েট্রি বা মডার্ন পোয়েট্রি। আচ্ছা, কনফেশনাল পোয়েট্রি কি? সবাই একটু ডেফিনেশনটা চ্যাটিং বক্সে লেখো তো, আমি চেক করব। 4টা স্টেঞ্জা, লাইন হচ্ছে 16। আচ্ছা, তারপর সামারিটা দেখবো যে ক্রসিং দ্য ওয়াটার কবিতাটি সিলভিয়া প্লাথের অন্যতম রহস্যময়ী এবং প্রতীক, মানে স্যাম্বলিজম একটা কবিতা। কবিতাটি মূলত একটি অন্ধকার লেকের উপর দিয়ে নৌকার যাত্রার বর্ণনা দিলেও এর অন্তর্নিহিত, নিহিত কি বলো, অর্থ অনেক গভীর। এই যাত্রা আসলে মানুষের জীবনের যাত্রা, আত্ম অনুসন্ধান এবং অজানা এবং রহস্যময় জগতের দিকে অগ্রসর হওয়ার সিম্বলিজম। কবিতার শুরুতেই আমরা একটি কালো এবং নিজস্ব লেকের চিত্র, নিস্তব্ধ লেকের চিত্র দেখতে পাই। এই যে লেকের যে কালো রং শুধু রাতের অন্ধকার বোঝায় না, এটা একটা সিম্বলিজম। যেহেতু শুধু রাতের অন্ধকার বোঝায় না, তার মানে কি এটা লেক একটা সিম্বলিজম। এই যে ব্ল্যাক একটা কালার যে আছে, এটা একটা সিম্বলিজম। ডার্ক নাইট, এটা একটা সিম্বলিজম। সিম্বলিজম আমরা পেয়ে যাচ্ছি, তাই না? এটি মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা ভয়, ডিপ ফিলিং, তোমার ফেয়ার, এই জিনিসটা বিষণ্ণতা, অবচেতন মন এবং জীবনের অমীমাংসিত রহস্যর প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এখান থেকে কোনো থিম মাথায় আসলো আপু যখন সিম্বলিজম বলছে? বলো। আচ্ছা, তারপরে খেয়াল করো কবিতায় বক্তাকে নৌকায় করে
লেক অতিক্রম করছে। তো এই নৌকা মানুষের জীবনযাত্রার প্রতি বড় সিম্বলিজম, হিউম্যান লাইফ। বড় সিম্বলিজম কি এখানে? হিউম্যান লাইফ। মানুষ যেমন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি দীর্ঘ এবং অনিশ্চিত যাত্রার মধ্য দিয়ে এগিয়ে যায়, তেমনি কবিতার বক্তাও একটি অজানা গন্তব্যের দিকে এগিয়ে চলেছেন। তিনি জানেন না যাত্রার শেষ কোথায়, তবে তাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই অনিশ্চয়তাই মানুষের জীবনের বাস্তব চিত্র। তাই নৌকা এই যাত্রায় শুধু শারীরিক ভ্রমণ নয়, বরং মানসিক এবং স্পিরিচুয়াল যাত্রার প্রতীক। একটু বোঝাই দেই। ধরো এটা হচ্ছে একটা লেক, এরকম লেক, লেকের ঢেউ, হ্যাঁ, এগুলো হচ্ছে, এটা হচ্ছে একটা লেক। আচ্ছা, ঢেউগুলো দিচ্ছি আমি। মানে নদীর লেক, মানে নদী তো বোঝো, লেক তো বোঝো, লেক। সো এই যে লেকের পানি, তো এটা, এই যে একটা নৌকা, এখানে একটা নৌকা, হ্যাঁ, এখানে আছে কে? আমাদের কবি বসে আছে। আমাদের কে বসে আছে? আমাদের, এটা একটা লোক, ধরো আমাদের কবি নৌকা চালাচ্ছে, তার মধ্যে একটা ইয়ে আছে, এটাকে কি বলে, এটা দিয়ে নৌকা চালাচ্ছে। এখন উনি দেখাচ্ছে যে এই লেকের মধ্যে অন্ধকার রাতে এখান করে 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 পাড়ি দিবে। ঠিক আছে, তার মানে কি, এখানে এই যে ক্রসিং দ্য ওয়াটার, এই ওয়াটার মানে এই লেকটা পার হইলে কি ওনার শেষ, এটাই বোঝাইছে। এবং তোমার কি মনে হয় এই জার্নিটা তোমার সঙ্গে শেয়ার করছে? নেভার। তুমি যদি এইটা বোঝো তাতেই হবে। অর্থাৎ এটাকে উনি বোঝাইছে জীবন, মানে এই জীবনে লেকটা যে কোথায় গিয়ে শেষ হবে এবং নিজের যে কত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এখানে পৌঁছাবে, এটাই বুঝাইছে। বুঝছি, মানে হিউম্যান লাইফ, লাইফের যে একটা জার্নি, এটাই বুঝাইছে আমাদের কবিতায়। আই হোপ বুঝতে পেরেছি। কবিতায় লেকের চারপাশের গাছপালাকে মানুষের মতো আচরণ করতে দেখা যায়। বুঝছি কিছু? গাছগুলো যেন নিজেদের ছায়া পানিতে ফেলে গভীরভাবে তাকিয়ে আছে। এর মধ্যে কবি পার্সনিফিকেশনের সাহায্যে প্রকৃতিকে জীবন্ত করে তুলেছে। এই দৃশ্য মানুষের আত্মবিশ্লেষণের কথাও মনে করিয়ে দেয়। মানুষ যেমন নিজের অন্তর্জগৎকে বোঝার চেষ্টা করে, তেমনি প্রকৃতিও যেন নিজেকে পর্যবেক্ষণ করেছে। এই আত্ম অনুসন্ধান, সেলফ ডিসকভারি এর একটি গুরুত্বপূর্ণ সিম্বলিজম। তো চাঁদের উপস্থিতিও কবিতার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত চাঁদকে শান্তি এবং সৌন্দর্যের সিম্বলিজম হিসেবে দেখা গেলেও এখানে চাঁদকে রহস্যময় এবং কিছুটা ভীতিকর ভাবে উপস্থাপন করা হয়েছে। তো চাঁদের প্রতিফলন কালো পানির উপর পড়ে এক অলৌকিক পরিবেশ সৃষ্টি করে। তো মানুষের মনে সেই অংশর সিম্বলিজম যা সম্পূর্ণভাবে প্রকাশিত নয়। আমাদের মনের অনেক অনুভূতি, ভয়, আকাঙ্ক্ষা এবং স্মৃতি অবচেতন মনে লুকিয়ে থাকে, যা সেই লুকিয়ে থাকা সত্য এবং অনুভূতির প্রতীক। সো কবিতার পরিবেশ অত্যন্ত নিস্তব্ধ এবং একাকিত্বে পূর্ণ। এই নিস্তব্ধতা শুধু বাইরের জগতে নয়, বরং মানুষের মনের গভীর নিঃসঙ্গতার প্রকাশ। সিলভা প্লাথ তার ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন মানসিক বিষণ্ণতা এবং একাকিত্বের সঙ্গে লড়াই করেছিল। তাই তার কবিতাগুলোতে প্রায় অন্ধকার, মৃত্যু, নিঃসঙ্গতা, আত্ম অনুসন্ধানের বিষয়গুলো উঠে আসে। ক্রসিং দ্য ওয়াটার কবিতাটিতেও সেই মানসিক অবস্থার প্রতিফলন হিসেবে বিবেচিত হতে পারে। যদিও কবিতাটি সরাসরি মৃত্যুর কথা বলে না, তবুও অন্ধকার পানির উপর দিয়ে অজানা দিকের যাত্রা মৃত্যুর রহস্যময় ধারণার প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। সো কবিতাটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কি, ডুয়ালিটি। মাথায় রাখো কি রকম ডুয়ালিটি। এখানে একদিকে রয়েছে সৌন্দর্য ও শান্তি, অন্যদিকে রয়েছে ভয় এবং অনিশ্চয়তা। সো কালো পানির সৌন্দর্য যেমন পাঠককে মুগ্ধ করে, তেমনি গভীরভাবেও অন্ধকার আমাদের মধ্যে এক ধরনের ভয়ও সৃষ্টি করে। জীবনও ঠিক এমন, এখানে যেমন আনন্দ সৌন্দর্য রয়েছে, তেমনি রয়েছে দুঃখ, একাকিত্ব এবং অজানা ভয়। কবির এই দ্বৈত অনুভূতিগুলোই অত্যন্ত সূক্ষ্মভাবে উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, সবশেষে কবি কি বলেছেন আমরা একটু দেখি। ক্রসিং দ্য ওয়াটার শুধু একটি নৌকা ভ্রমণের কবিতা নয়, এটি মানুষের জীবনের প্রতীকী উপস্থাপন। এখানে অন্ধকার যে লেক মানুষের অবচেতন মন, জীবনের রহস্য, নৌকা জীবনযাত্রাকে, এবং চাঁদ মানুষের লুকিয়ে থাকা অনুভূতি এবং সত্যকে কি করে, নির্দেশ করে। কবিতাটি আমাদের শেখায় যে জীবনের যাত্রা অনিশ্চিত ও রহস্যময় হলেও মানুষকে সেই অজানা দিকে এগিয়ে যেতে হয়। সো সিলভা প্লাথ তার অসাধারণ প্রতীকীধর্মী ভাষা ও চিত্রকল্পের মাধ্যমে মানুষের একাকিত্ব, আত্ম অনুসন্ধান এবং জীবনের গভীর সত্যকে অত্যন্ত শিল্পসম্মতভাবে তুলে ধরেছেন। ঠিক আছে, এখন আমরা থিমগুলা পড়বো। সো এটা নিয়ে কারো কারো কোনো প্রশ্ন আছে? বলো। ফিগার অফ স্পিচ থেকে, এটা ফিগার অফ স্পিচ যদি পড়ো, তাহলে পার্সনিফিকেশন, মেটাফর,
সিমিলি, এই জিনিসগুলা বুঝবা। দেখো এনার একটা বিষয় দেখো, কবিতার মিনিং গুলা কিন্তু একই, মানে থিম গুলা, বুঝছো? এখন তোমরা এখন বলো তো এখানে মানে থিম গুলা কি কি হইতে পারে, এক এক করে বলো। হ্যাঁ, লনলিনেস, আইসোলেশন। তারপর ভেরি গুড। কি ইচ্ছা শক্তির কারণে বুঝি নাই, আরেকবার বলো প্রশ্নটা। ওইটা কি মানে, ও ওটাও থিম সেটা বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ব্ল্যাক লেক এটা আমাদের স্যাম্বলিজম। তারপরে দেখো বোট, নৌকাটা একটা স্যাম্বলিজম, কারণ এটা তোমার হচ্ছে দ্য জার্নি অফ লাইফ, টোটাল জার্নিটাকে বোটের সঙ্গে মানে তুলনা করছে। তারপরে ওয়াটার, তারপরে চাঁদ, তারপরে ট্রি এবং দেয়ার রিফ্লেকশন। কেন বলো তো? ওই গাছগুলো যখন পানির উপরে পড়ছে তাকে তাদের সঙ্গে উনি মানুষের লাইফের একটা কম্পেয়ার করছে, মনে আছে? ডার্কনেস, আচ্ছা এই জিনিসগুলো। আচ্ছা, ইউনিভার্সাল ইন্ট্রোডাকশন দেখো সিলভিয়া প্লাথের, এটা একটু দেখে নিবা। যে সিলভিয়া প্লাথ জন্ম মৃত্যুটা দিছি, এবং উনি কোন ধরনের কবি, আমেরিকান কবি, এবং তার বিষয়টা কি, মানে কোন বিষয়ে উনি লেখেন। কনফেশনাল মুভমেন্ট, 20th সেঞ্চুরিতে লিটারেচার হয়েছিল সে বিষয়টা। ফিগার ইন দ্য কনফেশনাল মুভমেন্ট অফ 20th সেঞ্চুরিজ লিটারেচার। ঠিক আছে, আমি আজকে অনেকক্ষণ কথা বললাম তো, ভেরি টায়ার্ড। সো টোটালি এনার এনার যে বিষয়টা, উনি কোন বিষয়গুলাকে ফোকাস করেছেন সেই জিনিসটা তুমি দিবা, তার ফেমাস ওয়ার্ক গুলা দিবা। দেওয়ার পর বলবা উনি কি কি ফোকাস করেন, থিম গুলা, কমন থিম গুলা একটু দিলা। এবং ইউজ করে ভিভিড ইমেজারি, পাওয়ারফুল মেটাফোর, এই জিনিসগুলা, যেমন পার্সনিফিকেশন আমরা দেখতে পেরেছি, তাই না? আচ্ছা, সো সিলভিয়া প্লাথের ইন্ট্রো হইলো, তারপর কনক্লুশন, একটু আগে বাংলাটা রিডিং দিয়ে নিবা। তারপর পার্ট হচ্ছে কি পড়বা বলো, কনক্লুশনটা পড়বে। এই কনক্লুশনটা যদি পড়তে পারো তাহলে সব কনক্লুশনে হয়ে যাবে। একটু দেখাই দিচ্ছি, দাঁড়াও। একটা সেকেন্ড রেস্ট নিচ্ছি, নিয়ে দেখা দিচ্ছি। মানে তুমি জাস্ট ওনাকে বলবা, এখানে মূল মূল বিষয় বলবা, যে পরিশেষে আমরা বলতে পারি যে সিলভিয়া প্লেথের ওয়ার্ড যদি শুধু ওয়ার্ডে আসে, বা যদি থিম চায়, ওনার থিমগুলো এই, যেমন আমরা ওনার কবিতা পয়েম, যেমন লাইক মর্নিং সং, ওয়ার্ড, দ্য রাইভেল, বা এই কবিতাগুলো, এই জিনিসগুলো আমরা দেখতে পারি। এইভাবেই দিবা, হ্যাঁ? আচ্ছা, তারপরে দেখো পার্ট সি আমার প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু দেখবো। রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম মর্নিং সং বাই সিলভিয়া প্লাথ। প্রশ্নটিতে কি চেয়েছে? প্রশ্নটিতে শুধু সামারি লিখলে হবে না, পরীক্ষক জানতে চেয়েছে মর্নিং সং কবিতাটির সাহিত্যিক মূল্য কতটুকু, অর্থাৎ থিম, স্যাম্বলিজম, টোন, ইমেজারি, মাদারহুড, এই জিনিসগুলো সব আছে। এটা এটা মানে এইগুলা তোমাকে প্রেজেন্ট করতে হবে, এবং সিলভিয়া প্লাথের কাব্যশৈলী বিশ্লেষণ করতে হবে। সবশেষে কবিতাটি কেন গুরুত্বপূর্ণ সেটিও মূল্যায়ন করতে হবে। মর্নিং সং নিয়ে মানে কবিতা আছে, অর্থাৎ তোমাকে এখানে কি কি জানতে হবে আমি তোমাকে বলি। যেহেতু ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েশন করতে বলছে, শোনো, ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েশন মানে কি, সমালোচনা আলোচনা করতে বলছে, তাই না? তার মানে তোমাকে মর্নিং সং এর সামারি জানতে হবে, এক। 2 নম্বর থিম জানতে হবে। 3 নম্বর স্যাম্বলিজম জানতে হবে, SY দিয়ে স্যাম্বলিজম, আর SU তে সামারি। 4 নম্বর হচ্ছে কি জানতে হবে, সামারি জানছো? তারপর হচ্ছে ফিগার অফ স্পিচটা ইদানিং তোমাদের স্কিপ করাই দিছি। সো মানে এই 3টা জিনিসকে ফোকাস করে যদি লেখো তাতেই হয়ে যাবে। তাহলে জনরাটা লিখতে হবে। মর্নিং সং কবিতাটি সিলভিয়া প্লাথের অন্যতম শ্রেষ্ঠ কনফেশনাল কবিতা।
যেখানে মাতৃত্বের বাস্তবতা, মানবিক অভিজ্ঞতাকে তুলে ধরা হয়েছে। তো কবিতায় সন্তানের জন্মকে নতুন জীবনের সূচনা হিসেবে উপস্থাপন করা হয়েছে। তোমার ফেড গোল্ড ওয়াজ প্রতিটি নবজাতকের মূল্যবান অস্তিত্ব এবং সময়ের নতুন অধ্যায়ের সূচনাকে কি করে, নির্দেশ করে। সো এই যে প্রথম দিকে যা হয় মানে এই জিনিসগুলো দিবা, ঠিক আছে। ডিসকাস করো দ্য মেজর থিম অফ সিলভিয়া প্লাথ পোয়েট্রি, অর্থাৎ এখানে তোমাকে কি কি লাগবে আমি নিজেই বলে দিচ্ছি। ওনার 4টা কবিতার সামারি, সরি থিম লাগবে, সামারি লাগবে, থিম লাগবে এবং সামারি লাগবে, এবং সামারি লাগবে। তাহলে 4টা কবিতায় থিম এবং সামারি জানলে ফাটাফাটি লিখতে পারবা। বুঝাইতে পারছি এটা? আচ্ছা, তারপরে যাও। পয়েটিক টেকনিক, মানে কমেন্ট অন দ্য পয়েটিক টেকনিক অফ সিলভিয়া প্লাথ, অর্থাৎ ওনার 4টা কবিতার পয়েটিক টেকনিকটা কি, মানে কি কি সাহিত্যিক কৌশল ব্যবহার করেছে তা আলোচনা করতে হবে। তার মধ্যে কনফেশনাল স্টাইল, সামারি জানতে হবে। সামারি জানলেই তো তুমি বুঝবা ওর ব্যক্তিগত বিষয় নিয়ে লিখছে, সেটাকেই বলা হয় কনফেশনাল স্টাইল। তারপর হচ্ছে স্যাম্পলিজম, স্যাম্পলিজম তো অলরেডি জানি। ইমেজারি, মেটাফোর, ফ্রি ভার্সেস এবং ড্রামেটিক ভয়েস। এখান থেকেই তুমি বুঝলা যে আপু যে এটা রেয়ার আসে। থিম, স্যাম্বলিজম জানতে হবে, সামারি জানতে হবে, সাথে একটু ফিগার অফ স্পিচটা যদি জানো তাহলে আরো ভালো হয়। ঠিক আছে, আমি নোটে এখন থেকে এই জিনিসটা অ্যাড করার চেষ্টা করব। সো এটাই, যেমন ওনার হচ্ছে কনফেশনাল পয়েন্ট, কেন আমরা তো জানি উনি ব্যক্তিগত বিষয়গুলোকে ফোকাস করছে, ওনার বিষণ্ণতা, ওনার প্রতিদ্বন্দ্বী, এই জিনিসগুলো। এবং স্যাম্বলিজম গুলা তো জানি, ইমেজারিটা বোঝাই। ইমেজারি কি, যেমন মুন, ওয়াটার, ডার্কনেস, নেচার। ধরো যেমন উনি ক্রসিং দ্য ওয়াটারে সুন্দর করে কি বোঝাইছে বলতো, ক্রসিং দ্য ওয়াটারে উনি সুন্দর করে মানে নৌকাতে যাচ্ছে, পানির উপর হচ্ছে তোমার গাছের ছায়া পড়ছে, সেই ছায়াটা আবার মানুষের জীবন উনি দেখতে পাইছে। এটা একটা সুন্দর ইমেজারি না? তোমার মাথার মধ্যে এই চিত্রটা ভেসে ওঠে নাই? ডার্ক মানে অন্ধকার রাত, এই জিনিসটা। আচ্ছা, এগুলো একটু দেখে নিবে। তারপরে দেখো সিলভিয়া প্লাথের তোমার প্রেজেন্ট মাদারহুড মর্নিং সং। সো এখানে কি শুধুমাত্র মাতৃত্বের উপস্থাপনা নিয়ে লিখলেই হবে, অর্থাৎ সামারি লিখলে নাম্বার কমতে পারে। তাহলে কি করতে হবে, মাদারহুড, ইমোশনাল ডিস্টেন্স, রেসপন্সিবিলিটি, নিউ লাইফ, তোমার হচ্ছে ম্যাটারনাল লাভ নিয়ে আলোচনা করতে হবে, বুঝছো। অর্থাৎ তুমি এখানে সামারিও লিখবা, থিমটাকেও ফোকাস করবা। আচ্ছা, তারপরে দেখি রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন সিলভিয়া প্লাথের পোয়েম দ্য রাইভেল। সেম ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন চেয়েছে, মানে তোমাকে থিম লিখতে হবে, স্যাম্বলিজম, টোন, মানে টোন বলতে কি জনরাটা, এটা কি ধরনের, যেমন কনফেশনাল, তাই না? তারপর সাইকোলজিক্যাল কনফ্লিক্ট, ওই যে নিজের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, এই জিনিসগুলো কি কি ফোকাস করতে হবে, বুঝছি? ওকে, ভেরি গুড। মাথায় ঢুকতেছে, যদি ক্লাসটা মনোযোগ দাও তাহলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখি কমেন্ট করো অন দ্য মেল ফিমেল রিলেশনশিপ ইন সিলভিয়া প্লাথ পোয়েট্রি। একটু ডিপ, একটু অন্যরকম, তাই না? চলো, সিলভিয়া প্লাথ নারী পুরুষ সম্পর্ককে কিভাবে উপস্থাপন করেছে চলো দেখি। লাভ, কনফ্লিক্ট, ইমোশনাল ডিস্টেন্স, ফিমেল আইডেন্টিটি, সাইকোলজিক্যাল স্ট্রাগল নিয়ে লিখবো এখানে। যেমন সিলভিয়া প্লাথ তার কবিতায় নারী পুরুষের সম্পর্কে অত্যন্ত বাস্তব এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছে। তার কবিতায় ভালোবাসার পাশাপাশি দ্বন্দ্ব, মানসিক দূরত্ব, ক্ষমতার অসমতাও প্রকাশ পেয়েছে। নারী চরিত্রগুলো প্রায় আত্মপরিচয়ের সন্ধানে সংগ্রাম করে এবং আবেগগত তোমার হচ্ছে সংকটের মুখোমুখি হয়। রেফার করবা কি রাইভেল, রাইভেলে দেখি না? তারপর রাইভেলের সামারি এবং থিম জানলে সুন্দর, স্যাম্বলিজম। মর্নিং সং, যেখানে সে নারীর নতুন একটা পরিচয়, এই জিনিসগুলো, এই দুইটা ফোকাস করে লিখবা, ঠিক আছে? মানে মর্নিং সং এবং দ্য রাইভেল। বুঝতে পেরেছি? ক্রসিং দ্য ওয়াটারে মানে নারী পুরুষ নাই, কিন্তু এখানে তোমার হচ্ছে জীবনের যে ইয়াটা, জীবন যুদ্ধ, এইটা বোঝানো হয়েছে। ওয়ার্ডে কথার বিষয় বলা হয়েছে, তাহলে হচ্ছে মর্নিং সং আর রাইভেলে প্রতিদ্বন্দ্বী আছে, মেয়েদের লাইফের স্ট্রাগলটা আমরা দেখতে পারি। বুঝতে পেরেছি? তারপরে দেখো পার্ট বি, পার্ট সি শেষ, পার্ট বি এর প্রশ্নগুলো দেখি আমরা, চলো। যে হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেজ অফ দ্য জার্নি ইন দ্য পয়েম। আজকে নিচ্ছি কেন, আমি
আগের যে ক্লাসটা ছিল একটু ছোট করে নিয়েছিলাম, আজকে আমি তোমাদের এটা কভার এবং আরেকটা ক্লাস নেইনি, আমি এই গ্যাপটা তোমাদের কভার করতে চাচ্ছি। হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেজ অফ দ্য জার্নি ইন দ্য পোয়েম ক্রসিং দ্য ওয়াটার, অর্থাৎ ক্রসিং দ্য ওয়াটার কবিতার যাত্রার বিভিন্ন ধাপ বর্ণনা করতে হবে। অর্থাৎ এখানে সামারি লিখতে হবে না, পরীক্ষায় জানতে চেয়েছে পরীক্ষক যে কবিতা নৌযাত্রাটি কিভাবে ধাপে ধাপে এগিয়েছে এবং প্রতিটি ধাপ কি প্রতীকী অর্থ বহন করে, অর্থাৎ যাত্রার শুরু, প্রকৃতির বর্ণনা, আত্ম অনুসন্ধান। শোনো, ওদের কথা বাদ, ক্রসিং দ্য ওয়াটার থেকে প্রশ্ন এসেছে, সামারি জানতে হবে, এসইউ, থিম জানতে হবে, স্যাম্পলিজম জানতে হবে। এটা মাথায় রেখে একটা ইন্ট্রো দিবা, মেইন বডি 2 থেকে 2 পার্ট করবা, যেহেতু পার্ট বি, কনক্লুশন দিবা, হাতে সময় 2 মিনিট, 10 মিনিট। পার্ট বি এর জন্য কয় মিনিট? 10 থেকে 12 মিনিট, যদিও 15 মিনিট। সো এটা করবা, হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো তোমার হচ্ছে ব্যাটেল সেক্সেস রিফ্লেকশন ইন দ্য পয়েন্ট, নারী পুরুষের দ্বন্দ্ব কিভাবে প্রকাশ পেয়েছে রাইভেলে। আমরা জানি এখানে নারী পুরুষের ক্ষমতার দ্বন্দ্ব, মানসিক সংঘাত, আবেগ ঘন টানাপোড়া নিয়ে লিখতে হবে, শুধু ঈর্ষার কথা লিখলে হবে না, বুঝছো? সো এটা যদি তুমি স্যাম্পলিজম আর থিমটা জানো, সামারি জানো, এটাও ফাটাই দিতে পারবে। তারপরে দেখো তোমার ফিচার অফ সং, ডু গেট ইন মর্নিং সং, গানের কি কি বৈশিষ্ট্য পাওয়া যায়? ঘোড়ার ডিম পাওয়া যায়, গানের আবার বৈশিষ্ট্য কি কি পাওয়া যায়? গান নিয়েই তো কথা বলে নেই, তোমাদের দেখো মাথা ঘোরায় দেওয়ার চেষ্টা করেছে। কেন সং বলা হয়েছে, এতে গানের কি কি বৈশিষ্ট্য রয়েছে তা ব্যাখ্যা করতে হবে। তারপরে হচ্ছে এখানে দাঁড়াও, এই যে এখানে তোমার এটা তোমাদের রাইমটা পড়তে হবে, তো মানে ফিগার অফ স্পিচে জোর দিতে হবে রে, না হলে এটা তোমাদের বোঝাবো কিভাবে। দেখো মর্নিং সং কবিতাটিতে একটি গানের বেশ কয়েকটি বৈশিষ্ট্য পাওয়া যায়, যেমন কবিতার ভাগে মাতৃত্বের গভীর অনুভূতি প্রকাশ পেয়েছে, যা লিরিক পোয়েট্রির অন্যতম বৈশিষ্ট্য। এটাকে তুমি তাবিজ হিসাবে নাও, তাহলেই লিখতে পাবা। কবিতার টোন, টোন মানে কি? সুর, কোমল এবং সঙ্গীতধর্মী বা শব্দের ব্যবহারে পাঠকের মনে সুরের মতো অনুরণিত হয়েছে। এছাড়া কবিতাটি নতুন জীবনের আনন্দ, বিষয় এবং ভালোবাসার অনুভূতি অত্যন্ত সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। শোনো, এখানে একটা বিষয় বলি, কবিতা একটু প্রশ্নটা একটু পেঁচায় দিছে। তুমি তো বলবা মর্নিং সং, গান বলতে কি? মর্নিং সং কেন হইলো? খুব কোমল, নরম সুরে, মানে নতুন জীবনের পথে রেসপন্সিবিলিটি দেখতে পেয়েছি, দায়িত্ববোধ দেখতে পেয়েছি, টোনটা কোমল ছিল, এই জন্য এই জিনিসগুলো আমরা দেখতে পেয়েছি, এটাই লিরিক্যাল পয়েন্ট। আচ্ছা, তারপরে দেখো সিলভা প্লাথের রিভিল দ্য ইমোশনাল জার্নি ইন হার লাইফ থ্রু দ্য পোয়েম, মানে ওয়ার্ড কবিতার মাধ্যমে সিলভা প্লাথ কিভাবে তার জীবনের আবেগগত যাত্রা প্রকাশ করেছে, আবেগগত যাত্রা প্রকাশ করেছে, মানে কি হবে তাহলে? এখানে দেখো সিলভা প্লাথের মানসিক এবং আবেগগত অভিজ্ঞতা প্রকাশ পেয়েছে, তা লিখতে হবে। সামারি জানলেই ফাটাই দিতে পারবো। মানে ওয়ার্ড কবিতার মাধ্যমেই, মানে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে এখানে সে অনেক কষ্ট পাইছে, যন্ত্রণা পাইছে, এই জন্যই কথার ম্যানা শেখাইছে, তাই না? এই বিষয়টাকে ফোকাস করব। তারপরে আমরা দেখব যে ডিসকাস করে দ্য মেটাফোর ইউজ ইন দ্য ওয়ার্ড বাই সিলভা প্লাথ টু শো দ্য ডিফারেন্ট ইন রাইটিং পোয়েট্রি, ওয়ার্ড কবিতায় রচনার জটিলতা প্রকাশে ব্যবহৃত রূপগুলো আলোচনা করো। মানে এখানে মেটাফোর নিয়ে লিখতে হবে, থিম বা সামারি বেশি লিখবা না। শোনো, মেটাফোর নিয়ে তোমাদের নোটে কিচ্ছু অ্যাড করিনি। তো যেহেতু আমি দেখলাম সিলভিয়া প্লাথের, এটাই প্রিভিয়াস কোশ্চেন অ্যানালিসিসের একটা মজা, মোটামুটি ফিগার অফ স্পিচ নিয়ে ভালোই প্রশ্ন হয়, পার্ট সিতেও আছে, পার্ট বিতেও আছে। যেমন আমাকে কিছুক্ষণ আগে ঋতু প্রশ্ন করেছিল যে আপু পার্সনিফিকেশনটা কেন বলছে, এটা কিন্তু তোমার ফিগার অফ স্পিচের একটা পার্ট। সো এটার আমি আজকে বা কালকের মধ্যে, আমি যে ভুলে যাই মনে করে দিও, ফিগার অফ স্পিচটা অ্যাড করে দিব, তাহলে এটা তোমরা বুঝতে পারবে। ট্রিটমেন্ট অফ নেচার, সিলভা প্লাথের কবিতার প্রকৃতির উপস্থাপনা, ক্রসিং দ্য ওয়াটারে ছাড়া আর কোথায় আছে? দেখো, অর্থাৎ এই যে ক্রসিং দ্য ওয়াটারে আমরা যেমন ব্ল্যাক লেক, মুন, তার এটা দেখতে পেয়েছি, আর ওয়ার্ডের মধ্যেও আমরা দেখতে পেয়েছি ওয়াটার, মুন, তারপর সো এই দুটো কবিতা রেফার করবা। মর্নিং সং এর মধ্যে আমরা দেখতে পেয়েছি সৌন্দর্য, আশার প্রতীক,
এই 3টা রেফার করলে হয়ে যাবে, সামারি জানলে লিখতে পারবে। আচ্ছা, শেষ। সো প্রিভিয়াস কোশ্চেন পড়লে তুমি বুঝতে পারলা। আগে আগে এই জন্যই বলি যে পড়ার আগে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করবো, তাহলে তুমি বুঝতে পারলা এখানে থিমটা তোমাকে ভালো জানতে হবে, সিম্বলিজম জানতে হবে, তারপর হচ্ছে কি ফিগার অফ স্পিচটা জানতে হবে, এবং মর্নিং সং নিয়ে রিপিট প্রশ্ন আছে, মানে মর্নিং সংটা আরো ভালো করে জানতে হবে। তারপরে হচ্ছে ওয়ার্ড নিয়ে, ওয়ার্ড না রাইভেল নিয়েছিল প্রশ্ন, মানে পার্ট সি এ স্পেসিফিক, সম্ভবত ওয়ার্ড নিয়েছিল, দেখি তো। মেল ফিমেলের যে বিষয়টা, এটা তো ওয়ার্ডে আমরা বেশি দেখতে পারি, তাই না? একটু অন্য ধারার এটা। মাদারহুড মানে মর্নিং সং নিয়ে আমাদের 2টা কবিতা ছিল, মানে 2টা প্রশ্ন ছিল। দাঁড়ান আমি দেখতেছি। এই যে ওয়ার্ড, এক্সাক্ট ওয়ার্ড নিয়ে আছে। সরি, আমি ইয়াতে গেছি, WBS এর কবিতায়। মর্নিং সং নিয়ে